নো রিস্ক নো গেইন বলে না, ওটা আমার লাইফে কিন্তু অদ্ভুত। মানে রিস্ক মানে কি, সাংঘাতিক রিস্ক। চাকরি ছেড়ে দিয়ে মা ঠাকমা এরা তো প্রায় মানে কি সেই মানে বাবা সঙ্গে ছিল, হলো দেখো কম্পিউটারের চাকরি তো আজ ছেড়ে দিলে কাজ পেয়ে যাবে, কিন্তু এই চান্সটা তুমি কাল নাও পেতে পারো। সেই মধ্যখানে কাজ ছিল না। 1993 আমার বিয়ে হয়, 1994 এর ডিসেম্বরে আমার ছেলে হয়। 1994 আমার কোনো কাজ ছিল না, কারণ হিট করার পরে 2-3টে ছবি ফ্লপ করে যায়। ফ্লপ করে যা হয়, ফ্লপ হিরোকে কেউ নেয় না। পেশেন্স, মানে ইফ ইউ স্টে ইন দ্য স্টাম্পস দ্য রানস উইল কাম, একটা কথা আছে। উইকেটে কাঁকড়ে পড়ে থাকলে রান আসবে। লাবণী আর আমি শুটিং করেছিলাম হেলিপ্যাড ফিল্ম সিটি। এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, জিপ অ্যাক্সিডেন্ট। আমি ড্রাইভ করছিলাম, লাবণী পাশে ছিল। ঢাল দিয়ে গাড়ি নেমে বেরিয়ে যাবে, ক্যামেরাটা খাদের ঠিক সামনে। ঢাল থেকে নামার সময় আমি আমার দোষ কন্ট্রোল হারিয়ে গিয়ে খাদে চলে গেছি। খাদের মধ্যে আমি খাদের থেকে বাইরে পড়েছিলাম, বুক খোলা জিপ ছিল, বাইরে পড়েছিলাম। লাবণী ভেতরে ঢুকে ধুতিওয়ালা দুলছে এরকম ভাবে, ধুতিওয়ালা খাটো লেন্থের বল পিছনের পায়ে ভর দিয়ে আস্তে করে খেলে দিয়েছে, যেখানে খেলেছি সেখানেই পড়েছে। আমার কি মনে হয় কিছু না। What is the difference between previous and present? এটা সবটাই তো ডিমান্ড সাপ্লাইয়ের খেলা। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই, যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই হবে। আমার মনে হয় মানুষের যে রুচি, এটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। ভালো খারাপ বলছি না, মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে। মানুষের রুচি যেহেতু চেঞ্জ হয়েছে, যারা তৈরি করছে তারা ওই রুচি অনুযায়ী তৈরি করছে। বাংলা থেকে আগে হিন্দি হতো। তাহলে বালিকা বধূ একটা লোকের ক্যারিয়ার করে দিল, সচিনের ক্যারিয়ার করে দিল বালিকা বধূ। সেই বালিকা বধূ গল্প কোথাকার? তুমি যদি দেখো অভিমানের গান, এই মানে আমি বলতে চাইছি বাংলার একটা বিরাট এফেক্ট থাকতো তখন বলিউডের উপর। আচ্ছা, আমি মানলাম বাংলার এফেক্ট আজকে বলিউডের উপর নেই, কিন্তু আলটিমেটলি মুশকিলটা কি হলো, বাংলার এফেক্ট বাংলার উপর তো নেই, তাহলে বলিউডকে আমরা ভাবছি কেন? হ্যাঁ, এখন কন্টেন্ট বলে এখন নেই তো কিছু। এখন এটা ব্যবসা হয়ে গেছে, মানে শিল্প তো নেই, ব্যবসা হয়ে গেছে, পুরোটাই ব্যবসা। মানে টিআরপি দেখে, টিআরপিটা কি আমি এখন কিছু জানি না, তাও বলছি। তুমি পঞ্চায়েত গল্পটা দেখো তো, তুমি কি চাকচিক্য পাচ্ছ সেখানে। পঞ্চায়েতের যে সিরিজটা তুমি দেখো, কিচ্ছু গ্রামের পঞ্চায়েত নিয়ে একটা গল্প মানে চলছে। সে ভালো মন্দ যাই গল্প হোক না কেন, আমার দেখার দরকার নেই। পিপল আর বাইং ইনটু একদম বেসিক ন্যাচারাল ব্যাপার, লাপাতা লেডিস, বেসিক ন্যাচারাল জিনিস। সেগুলো তো লোকে, তার মানে লোকে খাচ্ছে না, নিচ্ছে না, এসব বলে তো আমার লাভ নেই। তুমি যদি প্লেস করো ঠিকভাবে, লোকে নেবে। জানো বাবা, এটা থানায় গিয়ে একটা ডায়েরি করে আয় না। ওসব থানা পুলিশ আমি করতে পারবো না। তোমার এই বুদ্ধিমান বড় ছেলেকে বলো না মা। হ্যাঁ, আমি তোর থেকে অনেক বেশি বুদ্ধিমান। আমার বুদ্ধি নিয়ে চললে না, ওর জীবন অনেক উন্নতি করতিস। এই চল তোর বুদ্ধি তোর কাছে রাখ। চল কি ভাষা, মানে কোনো সভ্যতা জ্ঞান নেই। বড়দাই বলতে চল। তোরা চুপ করবি না কি না? বলে কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। অতগুলো লোকের মধ্যে থেকে বাবাকে লুকিয়ে রাখা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ, তবে একটা কথা ঠিকই, সব ভালো তার, শেষ ভালো যার। শেষ এখনো ভালো হয়নি রে, শেষ ভালোটা হবে থানাতেই। মানে আমাদের বাবা কিরম ভাবে লুকিয়ে থাকবে নাকি? আমি কালকে থানায় যাব, সাফ বলবো যে দেখুন আমাদের ভুল হয়ে গেছে, আমরা যাকে আইডেন্টিফাই করেছিলাম সে বাবা নয়, সে অন্য কে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হাতে হাত কড়া পড়াবার বন্দোবস্ত করছিস? তা হাত কড়া পড়লে পড়বে, জেল ফাঁসি যা হবে হবে। আমি কালকে বলবই। তোকে আমি সাধে বলি যে গাঁড়ল, হ্যাঁ তুই সত্যি একটা গাঁড়ল। যদি আমরা সব কথা স্বীকার করে নিই তাহলে কি হবে বলতো? বাবার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, LIC সব হাওয়া হয়ে যাবে, এমনকি আমার চাকরিটা পর্যন্ত ভোগে চলে যাবে। তোর কাছে বাবার চাকরিটাই বড় হলো, বাবার বেঁচে থাকাটা নয়। কিন্তু তোদের বাবা তো বেঁচেই আছে রে। বাবা? শ্যামল। সকলকে নমস্কার। আবার একটা অধ্যায় নিয়ে ফিরে এলাম। অধ্যায় এই জন্যেই কারণ আমার সঙ্গে যাদেরই অতীতে বলুন বর্তমানে বলুন একটা খুব মানে কাছের সম্পর্ক, ন্যাচারালি কিছু মানুষের সঙ্গে মানুষের যেমন ন্যাচারাল কিছু সম্পর্ক তৈরি হয়ে যায়,
এরকম বেশ কিছু মানুষের সঙ্গে আমার আবার পুনরায় যোগাযোগ, আবার তাদের সঙ্গে নিজেকে বাঁচিয়ে তোলার একটা তাগিদ নিয়ে কথা বলা। তো আমার, আপনারা সবাই জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুটো জায়গা, খুব অনেকটা জায়গা জুড়ে দুটো জায়গা ছিল। সেটা হচ্ছে ক্যারিয়ারের অ্যাঙ্গেল থেকে বলছি, একটা হচ্ছে অভিনয় আর একটা হচ্ছে খেলাধুলা। তো মোটামুটি এখন থেকেই যাদেরকেই দেখছেন আপনারা, তাদেরকেই দেখবেন নয় তারা আমার সঙ্গে অভিনয় জগতে অনেক কিছু সময় শেয়ার করেছেন, সেরকম কিছু ব্যক্তিত্বদের আমি সময় কাটাবো তাদের সঙ্গে, এবং যারা খেলাধুলার মাঠে ছিলেন আমার সঙ্গে, তাদের সঙ্গেও আমরা আসবো। তো আজকে আমি একজনকে পেয়েছি যার একটা দুটোর ক্ষেত্রে কিন্তু একটু বিচরণ আছে। মানে এমন একজন মানুষ যে স্পোর্টস লাভার, আবার সে অভিনয়, তাকে নতুন করে পরিচয় করা কিচ্ছু নেই। সুতরাং আমি এটা বলবো না যে তিনি অভিনয় জগতে কি করেছেন না করেছেন, আপনারা সবাই জানেন, অত্যন্ত জনপ্রিয়, অনেক রকম ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তা আমি কথা গৌরচন্দ্রিকা না করে আর না বাড়িয়ে সকলকে সঙ্গে নিয়ে আমি মানে ওয়েলকাম করছি ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ভাস্কর ব্যানার্জিকে আমাদের এই পডকাস্ট সেশনে আসার জন্য। ভাস্কর দা, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তুমি তোমার ব্যস্তময় জীবন, আমি জানি তোমার ব্যস্তময় জীবন তো আজকের নয়, সেই 1985 সাল থেকে চলছে। তো সেই ব্যস্তময় জীবনের মধ্যে আমার যেটা যদি ব্যক্তিগতভাবে বলি, দেখো আমার অনেক কিছু জানার ইচ্ছে। আজকের এই সেশনটা পুরো ফ্র্যাঙ্ক সেশন। তুমি একদম, তুমিও দেখো ঘরোয়া পরিবেশে ঘরে বসে আছো, আমিও ঘরে বসে আছি, সুতরাং আমরা কোনো স্টুডিওতেও নেই। তো যার জন্য আমরা কিন্তু আমাদের বাড়িতে আমরা কেমন সেই সত্তাটা আমরা তুলে ধরতে পারি। তো এইবারে আমি আমার অভিজ্ঞতা তোমার সঙ্গে যেটা হয়েছিল, একটা হচ্ছে আমি অনেক স্বাভাবিকভাবে অনেক জুনিয়র তোমার থেকে ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো তখন আমার কাছে ভাস্কর ব্যানার্জির, মানে তোমার এই 1985 সালের থেকে আসা ভাস্কর ব্যানার্জি, তার বিভিন্ন রকমের রোল, সেই মানুষটার একটা বেসিক ইগো থাকা এক্সপেক্ট করেছিলাম, যে লোকটা একটা ইগো থাকতে পারে, যা আমি তো এত কিছু করেছি, তুই কি করেছিস ইত্যাদি। কিন্তু যখন তোমার সঙ্গে আমার দেখা হলো, তখন এমন, মানে সেটা কিন্তু কি যে কাজে লেগেছিল ওই চরিত্রে, তুমি দেখবে, আমার কাছে তো ভিডিওটা আছে, কখনো পাঠাবো তোমাকে। লোকেও বলেছে, লোকে তোমার, আমি যদি আমার ফেসবুক পেজে যদি গিয়ে দেখো, লোকের কমেন্ট শুনবে বা নিচে কমেন্টগুলো পড়বে, যে লোকে কিরম হাহুতাশ করে সেই সময়কার আমাদের ওই কাজগুলো দেখে, যে ওই ধরনের কাজ এখন কিন্তু হচ্ছে না। তা আমি প্রথমেই কন্ট্রোভার্সি দিয়ে শুরু করতে চাইছি না, কিন্তু আমি একটু পিছিয়ে যাই প্রথমে, যেটা আমি হয়তো ডিটেলসে জানি না, যে 1985, আচ্ছা কথাটা শেষ করে ফেলি। তো ওই অভিনয় করতে গিয়ে যখন যে অভিজ্ঞতা হলো আমার, ইগো তো ছেড়েই দিলাম, তুমি খালি ইগো, যে ইগোটা নিয়ে এলে সেটা হচ্ছে এগো, মানে তুমি আমাকে সবসময় এগিয়ে দিলে, যে এগো তুই কর, তুই লড়। এই যে তোমার একটা ইনসিকিউরিটির অভাব, জেনারেলি আমাদের এই ইন্ডাস্ট্রিতে ইনসিকিউরিটি থেকেই লোকে বিষোদ্গার করে, লোকে বিভিন্ন রকম আচার আচরণ করে। কিন্তু তুমি একটা, আমি তখন একটা ইয়াং ছেলে, ইন্ডাস্ট্রিতে এসছি ইত্যাদি, তুমি তো একটা ইগো ক্লাসে যেতে পারতে না, করে তুমি একটা বড় চরিত্র তোমার ছিল, আমার দাদার চরিত্র, বাট সেই সত্যি বড় দাদার মতো আমাকে সেদিনকে করেছিল। ইউ মেড মি ফিল কমফোর্টেবল, ফিল অ্যাট হোম। সেটা আমি কোনোদিন ভুলিনি। আমি ইন্ডাস্ট্রিতে অনেককে এটা নিয়ে বলেছি, আমি টিটোদাকেও পরবর্তীকালে গল্পতে বলেছিলাম, যে আমাকে যদি বলো এক কথায় কাউকে, একটা লোকের সঙ্গে অনেকক্ষণ কাটাতে হবে, এরকম কোন অভিনেতা তোর মনে হয়, আমি কিন্তু ভাস্কর ব্যানার্জির নাম বলবো। সো দ্যাট ওয়াজ মাই আফটার এফেক্ট। এটা আমি চ্যাম্পিয়নের শুটিং এর সময় টিটোদাকে বলেছিলাম। এনিওয়ে, তো 1985 সালে তুমি প্রথম অভিনয় জগতে এলে মোটামুটি পেশাদারি হিসেবে। হঠাৎ অভিনয় কেন, আর তার আগে তোমার জীবনে কি কি অপশন ছিল একটু যদি বলো। না, আরে আমি অভিনয়তে অ্যাক্সিডেন্টালি এসেছি। আমি স্পোর্টস লাভার, বেসিক্যালি এখনো স্পোর্টস লাভার, খেলাই ভালোবাসি, মাঠেই ঘুরতাম, হয়তো খেলতে হয়তো ভালো পারতাম না, কিন্তু খেলা বোঝার চেষ্টা করতাম, খেলোয়াড়দের খুব ভালোবাসতাম। আমার কাছে তুই কিন্তু মোর অফ প্লেয়ার দ্যান অ্যান অ্যাক্টর। মানে তোকে আমি কি বলে ডাকতাম তোর মনে আছে? তোকে ডাকতাম সিড বার্নস বলে। সিড বার্নস, সিদ্ধার্থ ব্যানার্জি আছে, সিড বার্নস। একদম, সিড বার্নস একজন বিখ্যাত প্লেয়ার, বিখ্যাত। সিড বার্নস। তোকে আমার পাড়াতে একবার যখন এসেছিলি, সেখানেও স্টেজে আমি বলেছিলাম, ও এখানে ফাংশন করছে, ঠিক এটা ওর পরিচয় নয়, গান গাইতে পারে, কিন্তু বেসিক্যালি ইজ এ ভেরি গুড প্লেয়ার। আর গানটা তো ভালো গায়, এবং অন্যান্য এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো, কিন্তু বেসিক্যালি হি ইজ আ প্লেয়ার। মানে প্লেয়ারের মধ্যে যা থাকা উচিত সেটা ওর মধ্যে আছে, ওই জন্য তোকে আমি আরো বেশি ভালোবাসি। থ্যাংক ইউ। আমি প্লেয়ারকে বেশি ভালোবাসি। আর সেক্ষেত্রে অভিনয়টা তো দুম করে এলো। অভিনয়টা মানে কি, কফি হাউসে গিয়েছিলাম, সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউস আছে না, এখানে গিয়েছিলাম বাবার সঙ্গে। বাবা আমায় নিয়ে ঘুরতো, বিভিন্ন জায়গায় স্টুডিও পাড়াতেও ঘুরতো। তখন আমি ক্লাস
কত 85, তখন আমি ওই জাস্ট ফার্স্ট ইয়ারে পড়ছি। এখানে সমরেশ মজুমদার যে লেখক, তিনি আমায় দেখে হঠাৎ বলেন যে একটা ছবি আমরা করছি কালপুরুষ, ওনারই লেখা বিখ্যাত ট্রিলজি, কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ। সেখানে মেন যে অর্ক, একটা বাচ্চা ছেলের ক্যারেক্টার, ইয়াং ছেলে, সেটা যদি ও করে, এটা বাবা আপত্তি করে, লেখাপড়া করে করতে পারলে করো। সেইটা আমার প্রথম চান্স। সেইটা করতে গিয়ে আমি উৎসবের রাত বলে একটা সিরিয়াল পেয়েছি সোনেক্সের। এটা করতে গিয়ে সেটা টেলিকাস্ট হয়েছিল আগে। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্র বাবু, তৃপ্তি মিত্র, আমার ঠাকুমা ঠাকুরদা করেছে, বাবা অভিনয় করেছিলেন, সব্যসাচী চক্রবর্তী আর খেয়ালি, ওদেরও ফার্স্ট ডেবিউ আমার সঙ্গে। তার মানে 13 পার্বণের আগে না পরে? কালপুরুষ তখন মানে জাস্ট অন দ্য পাইপলাইন। সোনেক্সের যে প্রোডাকশন ছিল না 13 পার্বণ, তারপরে সোনেক্সের প্রথম প্রোডাকশন এইটা উৎসবের। 13 পার্বণ তারপরে শুরু হলো। ওটা তো মেগা লম্বা, এটা তো 2টো এপিসোড হয়েছে। ওকে ওকে। তখন তো হপ্তাহে একদিন করে দেখাতো, হপ্তাহে একদিন দেখাতো মেগা। তখন হতো বৃহস্পতিবার হতো। হ্যাঁ, 13 পার্বণও মেগা নয়, কিন্তু 13 পার্বণ অনেক লম্বা সুপারহিট। 13টা মানে কি এখনো 13টাই মনে থাকে বোধহয়, অনেক এত ভালো হয়েছে। তো সেটা করতে গিয়ে ওই কাজটা তখন লেখাপড়াও করছি, ওই কাজও করছি। টুনিগো ফ্লপ করে গেল, চললো না। সুখেন দাস একটা ছবিতে দিল মায়াক মন্দির, সেটাও চললো না। আমার হবে না, আমি ওই লেখাপড়ায় ফিরে এলাম, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লাম। পড়ে 91-এ আবার একটা চান্স এলো, সেকেন্ড ইনিংস। ফার্স্ট ইনিংসে 0, সেকেন্ড ইনিংস চান্স এলো, সেটা বউরানী হচ্ছে ভবেশ কুন্ডুর ছবি। ওই অডিশন দিতে গিয়ে 2টো ছবি পেয়েছিলাম, বউরানী, নবাব। চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। মানে এটা একটা রোববার ছিল, খুব মজার ঘটনা। রোববার ছিল, তাজ বেঙ্গলে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আসবে বম্বে থেকে, আমাদের সঙ্গে দেখা করবে রোববার। এখন রোববার দিনই ওই অডিশনটা ছিল, বউরানী স্টিল অডিশন, ছবি অডিশন। আচ্ছা, আমি তো ঝামেলা পড়ে গেলাম, যেটা ওটা ছিল অবশ্য 3টের পরে, আর উনি আসবেন সকাল 11টা। ঠিক আছে, তাজ বেঙ্গল থেকে একটুখানি কতক্ষণ থাকবে, 2 ঘন্টা থাকবে। আমি 2টো 2:30 বেরো, 3টে পৌঁছে যাবো। উনি ফ্লাইট মিস করে গেলেন, উনি বললেন সকালে আসতে পারছি না, প্লিজ ওয়েট, আই এম কামিং ইন দ্য ইভিনিং। তো বলা ঝামেলা পড়ে গেল, ইভিনিং এ তো আমার অডিশন, এখানে আবার ক্যামেরা ভাড়া করা আছে, স্টুডিও ভাড়া করা আছে, মেকআপ ম্যান ভাড়া করা আছে, একটা অ্যারেঞ্জমেন্ট তো থাকে। আমি রোববার বলে ডেটটা দিয়েছি, চাকরি নেই ওই দিন। আমি আমার বসকে বললাম, এটা ব্যাপারটা তো খুব গন্ডগোল হয়ে গেল না, আমার তো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। রোববার মানে আমার নিজস্ব কিছু কাজ থাকতে পারে। আমি বলে না, এখন চলে গেলে কিন্তু কোম্পানি থেকে তুমি চলে যাবে, ইউ লিভ দ্য রুম, ইউ লিভ দ্য কোম্পানি। আমি জানি না, একটা কথা আছে যে স্টেপ আউট করে মারো, যদি ঠিক টাইমিং হয় 6 হবে, নইলে স্টাম্প হবে। কিন্তু টেক দ্য রিস্ক, যদি বল সেরকম পাও, লোপ্পা বল যে অফ স্টাম্পের পাও, স্টেপ আউট করে মারো। যদি লেগ ব্রেক হয় বেরিয়ে গেল, তাহলে ঠিক আছে, মারতে পারলে ভালো। এক্সাম্পলটা দারুণ দিলে, কিন্তু দারুণ উদাহরণটা দিলে। হ্যাঁ, আমার অলওয়েজ খেলার মধ্যেই থাকে একদম। স্টেপ আউট করে আই ওয়েন্ট লিফট দ্য রুম। আমি চাকরি ছেড়ে দিলাম, জানি না চাকরি ছেড়ে ওটা অডিশন হবে কিনা, এটা তো জু গার্ডেনের সামনে থেকে ট্যাক্সিতে উঠলাম, বললাম এন্ট্রি অন স্টুডিও, মানে নো রিস্ক নো গেইন বলে না, ওটা আমার লাইফে কিন্তু অদ্ভুত। মানে রিস্ক মানে কি সাংঘাতিক রিস্ক। চাকরি ছেড়ে দিয়ে মা ঠাকমা এরা তো প্রায় মানে কি সেই মানে, বাবা সঙ্গে ছিল। বলো দেখো কম্পিউটারের চাকরি তো আজ ছেড়ে দিলে কাল পেয়ে যাবে, কিন্তু এই চান্সটা তুমি কাল নাও পেতে পারো। বাবা আমাকে বিরাট সাপোর্ট দিয়েছিল। মানে এইটা কিন্তু আমি কোনো বাবা হলে বলবে ওসব লাইনে যেও না, আজ আছে কাল নেই, যেও না, ক্যারিয়ারটাকে সামলাও, কম্পিউটারে আছো। হ্যাঁ, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। কিন্তু বাবা কেন বলেছিল ডোন্ট মিস দ্য বাস, এই বাসটা তুমি আবার পাবে, এই বাসটা আবার ঘুরে আসবে, এই বাসটা কিন্তু আর আসবে না, এটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আই টুক ইট অ্যান্ড স্টিল ইট ইজ ক্রলিং। বাস এখনো যায়, সেই বাসটা তারপরে ট্রেন হয়ে গেল, প্লেন হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, সেই বাস আর বাস রইল না। প্লেন হয়নি আমার কোনদিন, প্লেন টেন হয়নি আমার, হচ্ছে ওই বাসই আছে একদম সুন্দর। প্লেন রকেট টকেট আমার লাইফে হয়নি। বাট তুমি দেখো, তুমি কিন্তু আমি তোমাকে বলি ওই আইফোন ফোনের মতো, তুমি শুরু করলে আইফোন 3 দিয়ে, গড়াতে গড়াতে আজকে আইফোন 14-15 চলে গেছো। মানে হচ্ছে
তুমি যে সময় কাজ করতে শুরু করেছিলে 80-র দশকে, ধরো লজিক্যালি আমরা বলি মিড 80s টু আর্লি 90s, তখন মানে ফিল্ম মেকিং বলো, ইয়ে তো মানে হামাগুড়ি দিচ্ছে, সিরিয়াল তো হামাগুড়ি দিচ্ছে, আসেইনি ঠিকভাবে। কেন পার্বণ, সুবর্ণলতা হয়ে সিরিয়াল তবে একটু এলো আর কি, তাও সোনেক্স তখন চারবাক গোষ্ঠীর একটা ভিডিও প্রেজেন্টেশন হচ্ছে সোনেক্স, মানে চারবাকের বেশিরভাগই তখন সোনেক্সে কাজ করছে। তো তারপরে সেই ট্রানজিশন পিরিয়ড, সেখান থেকে তুমি দেখছো পুরোটা, সেটা করতে করতে আজকে তুমি ওটিটিতে চলে এলে। মানে এই যে একটা ম্যাসিভ জার্নি, মানে তুমি ইটিভি শুরু হওয়া দেখলে, ইটিভি নাম পরিবর্তন হওয়া দেখলে, বিশাল জার্নি, ইটস আ লং ট্রানজিশন, বাট ইউ হ্যাভ স্টিল রিমেন, তুমি তাও কিন্তু প্রাসঙ্গিক রয়ে গেলে। এবং ওই যে বললাম এখানে একটা কথা বলছি। হ্যাঁ বলো। এখানে তুই মাঠের মধ্যে ব্যাট করছিস, হ্যাঁ, সেখানে হয়তো 3টে স্লিপ, 2টো গালি, এদিকে পয়েন্ট, একটা সিস্টেম ছিল, তারপরে হয়তো একটুখানি লং এ 2টো রাখলো, যে টোপ্পা বলে যদি মারে 3টে 6 একটা ক্যাচ হবে, যদি আমাদের থাকে রান, আই ক্যান টেক দ্য রিস্ক, এইসব করে। কিন্তু তোর দিক থেকে তোকে কিন্তু বল বাই বল, অ্যাকর্ডিং টু দ্য বল খেলতে হবে। এটা ফার্স্ট ওভারের ফার্স্ট বল বলো, আর যদি লাস্টের 90th ওভারের 6th বল বলো, ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু দ্য বল। মানে যদি কোনো চাপ না থাকে যে 15 বলে 20 করতে হবে, সেটা আলাদা। অ্যাজ এ টেস্ট ম্যাচ প্লেয়ার, টেস্ট ম্যাচ 5 দিনের খেলা এটা হয়, হতো আর এখন তো টি20 এসে টেস্ট ম্যাচটা অন্যরকম হয়ে গেছে, 2.5 দিনের খেলা শেষ হয়ে গেছে। কিন্তু লাস্ট যে দুটো খেলা হলো, যেটা 5 দিন ধরে চললো, কি ইন্টারেস্টিং। ফিফথ ডে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দুটো, তিনটেই ইন্টারেস্টিং। ফিফথ ডে টি এর পরও মানে বোঝা যাচ্ছে না কি হবে, এই কি হতে পারে এক্স্যাক্টলি। হ্যাঁ, যতই চেঞ্জ হোক 85 থেকে 25, যতই চেঞ্জ হোক, তুই যদি ঠিক থাকিস মধ্যখানে, let the world change around you and you change accordingly, but don't change yourself. নিজেকে চেঞ্জ করো, আমার কথা এইটাই। কারেক্ট। আশেপাশে চেঞ্জ হবে। একজন বলেছিল একবার যে দেখো, মানুষ কিন্তু বেসিক্যালি মানুষ পরিবর্তিত হয় না। মানে একটা লোক কোর যেরকম ভাবে জন্মায়, কেউ হয়তো খেলাধুলা ভালোবাসে, সে চিরকালই ভালোবাসবে। সে কি করে, মানুষ চেঞ্জ হয় না, মানুষ মডিফাই হয়। যে আজকে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগছে, কিন্তু সুগার বলে আমি খাচ্ছি না। কিছু লোক আছে যার মিষ্টিটা খেতেই ভালো লাগে না, কিছু লোক আছে আমিষটা খেতেই ভালো লাগে, থাকে না? কিছু লোক আছে বেশি কথা বলতেই ভালোবাসে, কিন্তু এই জায়গাটা আমি বলবো না বলে মডিফাই করছে নিজেকে। তো তুমি যেটা বললে, খুব সুন্দর বললে, যে তোমার ভেতরের যে কোর, তুমি সেটাকে চেঞ্জ করে ফেলো না। মানে সেটা এ বলছে এরকম ভাবে নাচো, তো এরকম ভাবে নাচতে গিয়ে ওটাই হয়ে গেলাম না। সেভাবে দেখতে গেলে তোমার মোটামুটি বিফোর ওই আশাটা, ওই হঠাৎ করে আশাটা ছাড়া, তোমার তখন প্ল্যানিং ছিল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের দিকে যাব, মানে অ্যাজ এ ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তারপরে কি হলো, মানে এই ছবির জগতে তোমার আগমন নবাবের সময় দিয়ে? পৌরাণী নবাব দুটো হিট করলো, খুব হিট করলো, ম্যাসিভ হিট। তারপর জায়গায় এলো নবরূপা, এটা মোটামুটি অ্যাভারেজ চলেছিল। তারপরে তো শ্বেত পাথরের থালা, বলতে চাচ্ছিলাম মাইলস্টোন। এতগুলো ছবি হিট করাতে কি একটা জায়গা, একটা মানে 3-4টে বল তো ব্যাটের মিডিলে লেগেছে না, একদম মোটামুটি একটুখানি স্টেডি হলাম, মানে কেরিয়ারটা মোটামুটি স্টেডি হলো। কিন্তু তারপরে শুরু হলো ফ্লপ, পর অনেকগুলো ফ্লপ করলো। ফ্লপ করাতে মধ্যখানে কাজ ছিল না। 1993 আমার বিয়ে হয়, 1994 ডিসেম্বরে আমার ছেলে হয়। 1994 আমার কোনো কাজ ছিল না, কারণ ওই হিট করার পরে 2-3টে ছবি ফ্লপ করে যায়। ফ্লপ করে যা হয়, ফ্লপ হিরোকে কেউ নেয় না, মানে তোর যদি ম্যানিপুলেশন না থাকে, অন্য কোনো পথ যদি না থাকে, নেয় না। ঠিক আছে, 1 বছর আমার কাজ ছিল না, সেই বছরটা বাবার বউ ছিল প্রেগনেন্ট, হয়তো ওই বছরটা ঈশ্বর দিয়েছিল ওই জন্যই, যে বয়স সেবা করার জন্য। গুড। হ্যাঁ, পরে যখন ভাবি চাকরি নেই, বিয়ে করেছি, সিনেমায় কাজ নেই, মা ঠাকুমা তো বাবাকে আর চোখে দেখতে যে কি করলি এটা, পেশেন্স, মানে ইফ ইউ স্টে ইন দ্য স্টাম্পস দ্য রানস উইল কাম, একটা কথা আছে। উইকেটে আঁকড়ে পড়ে থাকলে রান আসবে, টেস্টিং চলবে, কিন্তু মাটি কামড়ে মাটি ধরে রাখতে হবে। তোমার বেসিক জায়গা তুমি যদি ধরে রাখো, তাহলে তোমার ওই বৈতরণীটা পার হয়ে যাবে। মানে সবসময় যে পালে হাওয়া দেবে তা না, বইটা বাইতে হবে তোমার মাঝে মাঝে হাওয়া দেয়। 8-9 মাস পরে আমাকে আশিস মিত্র, আজকে নেই আমাদের মধ্যে, খুব প্রিয় একজন মানুষ ছিল আমার, আশিস মিত্র,
ক্রিক রোতে থাকতো, তুই বোধহয় আচ্ছা। চিনি, হ্যাঁ 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 ক্রিক রোতে নিশ্চয়ই। হ্যাঁ শ্যামলিতে আড্ডা মারতো, সামনে উনি দাঁড়ানো, অনেক হ্যাঁ। সিরিয়াল করতেন। হুম। সেই আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কাজ দিয়েছিল। ওয়াও। ওই তার দু একদিন পরে আমাকে বিদেশ চ্যাটার্জি একটা কাজ দিয়েছিলেন। সেই থেকে আবার ছোট ছোট করে শুরু হলো, 1 রান 2 রান 3 রান, তারপরে ছোট ছোট 4-6ও হলো। হলো। সেটা এখনো চলছে, এখনো হ্যাঁ সেটা চলছে। হ্যাঁ এবং এই মানে না, বিরাট ছক্কা নয়, না বৈভব ওই যে বৈভব নয়, না বৈভব নয়, কিন্তু ওই কিন্তু আছো রাহুল আছো রানটা করে রাহুল যাচ্ছে। দ্রাবিড় স্টাইল আছে, রাহুল হ্যাঁ, দ্রাবিড় স্টাইল একটা দিক correct. পড়ে আছে, নামও হয় না, তার কোনো Consistency. বিরাট পেজে প্রথম পাতায় নামও আসে না, কিন্তু খেলে যাচ্ছে। দ্রাবিড় ইজ দেয়ার, দ্য ওয়াল। সবাই বলে সৌরভের প্রথম সেঞ্চুরি কি লর্ডসের মহারাজ এই প্রথম সেঞ্চুরিতে সৌরভ আমি সৌরভ সম্মেলন আমি- সম্মেলন ম্যানেজার হ্যাঁ। বলছিল যে তোমরা কিন্তু একটা লোককে ভুলে যাচ্ছ, যে রাহুল দ্রাবিড় ওই মাঠে লর্ডসে কিন্তু নেমেও 95 রানটা করেছে। আর রাহুল দ্রাবিড়ের সারা জীবন এটাই গেছে যে একটু অলিখিত, মানে উপেক্ষিত বলবো না, বাট অলিখিত থেকে গেছে। কারণ ওই যতগুলো ভালো ইনিংস খেলেছে, নয় 281-তে নাম করেছে লক্ষ্মণ, 281 করে। রাহুল দ্রাবিড় ক্যান বি কম্পেয়ার্ড উইথ ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র চিরকালই নাম্বার 2 থেকে, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সব ঠিক আছে। ধর্মেন্দ্র, শশী কাপুর এরা কিন্তু সেকেন্ড ফিডল, অলওয়েজ ইভেন জিতেন্দ্র এরা কিন্তু। ঋষি কাপুরকে দেখো, ঋষি কাপুরে কিন্তু কোনো হ্যাঁ, ফ্লপ নেই, he's a star. ম্যাসিভ ফ্লপ নেই, কিন্তু আছে কিন্তু টুক 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 করে তুমি ঋষি কাপুরের গান যদি দেখো, মানে ববি থেকে সাগর থেকে আমার একবার অ্যান্থনি তো আলটিমেটলি আকবর, তো কি অভিনয় করেছিল আকবরে, অসাধারণ অসাধারণ কাওয়ালি সিনগুলো করেছিল, এই ব্রিলিয়ান্ট অ্যাক্টর ছিল। তো এইবারে চলে আসি তোমার, তাহলে এবারে যদি আমরা খেলার দিকে দেখি, খেলায় তোমার কিছু কোনো উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে তোমার, যেটা হলে তুমি নয় সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো কিংবা সাক্ষী ছিলে, তোমার সামনে কিছু এমন একটা ঘটনা খেলা তুমি দেখেছো আজও তুমি ভুলতে পারোনি, সেটা খেলা অ্যাক্টিভলি প্যাসিভলি যে কোনো হতে পারে? আমার প্রথম টেস্ট ম্যাচ দেখা হচ্ছে যখন আমি দিল্লিতে ছিলাম। আচ্ছা, বেড়াতে গিয়েছিলাম দিল্লিতে, যখন টনি লুইস ক্যাপ্টেন হয়ে এসেছিল ইংল্যান্ড। টনি লুইস, ডেনিস হ্যামিস, মাইক ডেনিস, কিথ ফ্লেচার, তারপরে বব উইলিস, জন স্নো, এই টিমটার, গ্রাহাম উড, মাইক ডেনিস। ডেভিড গাওয়ার তখন আসেনি, এসছে বোধহয় ডেভিড গাওয়ার তখন আসে, গাওয়ার তো 84 টিমটা নিয়ে এলো। হ্যাঁ, গাওয়ার তখন আসে, তখন ক্যাপ্টেন ছিল টনি লুইস। হ্যাঁ, এইটাই প্রথম দেখলাম। আর ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল অজিত ওয়াদেকার। হ্যাঁ, বেদি, চন্দ্রশেখর। দিল্লিতে না, দিল্লিতে টিভিতে দেখেছি। যে মানে মজা, মানে এখন টিভি দেখে লোকে, তখন টিভি দেখা মানে কি ঠিক 10টায় কি 9:30 খেলা শুরু হবে, 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে, বাড়িতে টিভি নেই, অন্য বাড়িতে টিভি, এখানে গিয়ে জায়গাটা নিয়ে বসে পড়া, লাঞ্চের টাইমে এসে আবার লাঞ্চটা করে আবার চলে যাওয়া, প্রতিটা বল দেখ। এই টপিকটা আসছে আমি এক্ষুনি, যে এই বোকা বাক্স শুধু বোকা বাক্স ছিল না, কিন্তু বোকা বাক্সের মধ্যে একটা বাঁধন বাক্স ছিল। কালকে জয়ের সঙ্গে কথা হচ্ছে, তো জয় সরকার ও বলছিল যে দেখ আমাদের সময় যেটা সব থেকে বড়, আমরা তো 70 দশকের ছেলে, তো আমাদের সময় যেটা সব থেকে বড় ছিল, মানে তোমার তখন যৌবনকাল, আমাদের তখন ইউথ কাল। আমার যৌবন, আমার তখন আমি 1963 বর্ন। হ্যাঁ, 70 দশকে তোমার যৌবন শুরু হচ্ছে, বুঝতে শিখলাম খেলাধুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট ওই কোনটা সব বুঝতে পারছো যে তখন আমি একটা লিখেছিলাম সেদিনকে, যে এখনকার সঙ্গে তখনকার তফাৎটা আমার যেটা মনে হয়, তখন দৈন্যতার মধ্যে একটা প্রাচুর্য ছিল, আর এখন প্রাচুর্যের মধ্যে দৈন্যতা আছে। তখন আমরা ছোট ছোট জিনিসকে এত অ্যাপ্রিসিয়েট করতাম। এই যে ধরো আজকে তোমার যে সিচুয়েশন, এক্স্যাক্টলি আমি তো উত্তর কলকাতার ছেলে ছিলাম, তো আমাদের বাড়িতে অবস্থা ভালো ছিল না, আমাদের কোনো টিভি ছিল না, পাশের বাড়ির টিভি। এবারে সেইখান থেকে এমন ব্যাপারটা ছিল, যেহেতু আমরা এত স্পোর্টস লাভার ছিলাম, তো পাশের বাড়ি যাদের বাড়ির টিভি তার 3 ছেলে ছিল, তো 3জনই ক্রিকেট খেলতো, আমিও খেলতাম। এবার আমাদের তো ছোটবেলা থেকে আমি একটু অন্যদের থেকে একটু ভালো খেলতাম, পাড়ার রবারের বলের খেলা হোক বা রাবার বলে কি ক্যাম্বিস বলে কি যাই হোক, সব যেটাই খেলতাম ভালোই খেলতাম। তো ওই ভদ্রলোক কিন্তু আমাকে ওইটার জন্য একটু ভালোবাসতো, শুধু খেলছিস তো, ঠিক করে খেলছিস, এরকম করতো আর কি। তো সে ওই 3তলা বাড়ির 3তলার থেকে আমার ডাকতো, সিধু চলে আয়, হ্যাঁ শুরু হচ্ছে। আমি তারপরে গেলাম, ওই তুমি যেটা বললে যে তখন 9:35 না 9:30 খেলা শুরু হতো বা 10টায় খেলা শুরু হতো,
ওই বিকেল ওই আগে আগে গিয়ে রুটি আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করে ওখানে গিয়ে সামনে সাইড দিয়ে ডান দিকে বস, মাথা দেখা যাচ্ছে, লাইন নিচে বস, এইসব করে ঠরে তারপরে টেলিগ্রামার পর্দা খুলে টেলিগ্রামার টিভি গুলো এরকম ভাবে খুলতো না যে সুন্দরম হলো, হ্যাঁ এইসব হয়ে টয়ে খেলা শুরু হলো, ঘ্যাস ঘ্যাস মানে এত ক্যামেরাও ছিল না তখন, না ধুতিওয়ালা দুলছে এরকম ভাবে, হ্যাঁ আম্পায়ার ধুতিওয়ালা। এবারে গাভাস্কার ব্যাট করছে, ম্যালকম মার্শাল, আমি ধরো 1983 যদি ওয়েস্ট ইন্ডিজ টুরের কথা বলি, তো তখন আরেকটা জিনিস ছিল মানে রেডিওতে কমেন্ট্রি অসাধারণ। অজয় বসু, কমল ভট্টাচার্য, পুষ্পেন সরকার, ও চোখ, হ্যাঁ ওটা মানে মনে হয় যেন দেখছি, মানে ওদের কমেন্ট্রি, তখন এই কমেন্ট্রি আরো ভালো, মানে তখন আমরা টিভির সাউন্ড অফ করে কমেন্ট্রি চালিয়ে দেখতাম, কমেন্ট্রি শুনতাম আমরা। ঠিক বলেছো, হ্যাঁ কারণ টিভিতে টিভির কমেন্ট্রি থেকে রেডিও কমেন্ট্রি অনেক বেটার ছিল, ওদের চোখে দেখানো পরের বল সামনে পা আস্তে করে ঠেলে দিলেন, এ বলো কোনো রান হলো না, রান যা ছিল তাই রইলো, 22 রানে 1 উইকেটে ভারতের এই মুহূর্তে আমাকে এরকম ভাবে বলতে আসছেন, প্যাভিলিয়ন মাধ্যমে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। তো খাটো লেন্থের বল পিছনের পায়ে ভর দিয়ে আস্তে করে খেলে দিয়েছে, যেখানে খেলেছেন সেখানেই পড়েছে, টনি দেখলাম একটা বল স্কোর যা ছিল তাই রয়ে গেল। আর যদি কমল ভট্টাচার্য যদি আসে তো হয়ে গেল, মনে পড়ে আছে সেই বেদির সেই 1900 সালের বল 3 ওভার কেটে গেছে, রীতিমধ্যে 3টে উইকেট পড়ে গেছে, কমল দা তার ইতিহাস পড়ে গেছে, এটাই আমাদের ভালো লাগতো, ওটাই আমাদের ভালো লাগতো। এবং আমি তো সেদিনকে বললাম যে দেখো আমরা এই যে বললাম না যে প্রাচুর্য দৈন্যতার প্রাচুর্য, আমরা যখন যে লোকটা এই যে এসি গাড়ি বা এসি ট্রেন মানে 3 টায়ার এসি, তুমি যতক্ষণ না তুমি বনগা লোকালে উঠে রেগুলার যাচ্ছ, আমরা ধরো খেলার জন্য বিভিন্ন জায়গায় যেতাম বা অফিস যাত্রীরা, তো তখন ওইটা চড়ার পর যখন তুমি জগন্নাথ এক্সপ্রেসে 3 টায়ার এসিতে উঠবে, তখন তোমার মাঝে মনে হবে স্বর্গ, ওটা অবভিয়াস না। কিন্তু এবার ধর আমরা যখন এই টিভিতে অভিনয় করতে যাই, আমার একবার এখনো মনে আছে, তখন অঞ্জনদার ছবিতে অভিনয় করতে যাচ্ছি, কিন্তু তার আগে অনেকগুলো কাজ এসছে, সিরিজের কাজগুলো, অলৌকিকের যে সিরিয়াল কাজগুলো ছিল, অলৌকিকের কাজ ফাজ, তো আমাকে বলো সে তো তুই তো আগে যাস, 1 মাস আগে যাস। তো আমি গেছি গরিব হয়ে, এসছি বড়লোক হয়ে, মানে আমি গিয়েছিলাম, আমার ওটা তো তখন তো এসব বুঝি টুঝি না, মানে গিয়েছিলাম সিরিয়ালের বাজেটে, আর কিন্তু করতে গেছিলাম টেলিফিল্ম, তারপরে এসেছি কিন্তু টেলিফিল্মের বাজেটে। তো টেলিফিল্মের বাজেটে ছিল 3 টায়ার এসি, এখনো মনে আছে, ফলকনামা এক্সপ্রেসে আমি প্যাক মানে শিলাদিত্য পত্রনবীশ, অনুশ্রী, আমরা সব একসঙ্গে ফিরেছিলাম, মানে মামুনিও পরে গিয়ে হাজির হয়েছিল। তো আমরা যখন গেছি ওই গরমের মধ্যে যাওয়া হচ্ছে, মে মাসের কথা বলছি তোমাকে, ওই গরমে মে জুন নাগাদ গরমের মধ্যে আছে, টিভিতে ইয়েতে তো বিরাট তখন গরম, ওই যে ইয়েতে তো রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ, কিন্তু ওইখানে গিয়ে ওই সন্ধ্যেবেলা আমরা গল্প করছি, একটা ফ্যামিলি মত আছে, কালকে তোর কোন ফ্লোরে কাজ, এই তারপরে আজকে তুই বসে আছিস, পার্থ মানে প্রোডাকশন কন্ট্রোলার, সে ঘুরে বেড়াচ্ছে, এত কাল তোর কাজ আছে, খাওয়া দাওয়াটা হয়ে গেছিল, খাওয়া দাওয়াটা গন্ডগোল করছিল, ভাত ডাল আর চানাচুর দিত, ওটা বলতো আলু ভাজা, এটা চানাচুর হ্যাঁ, এই আলু ভাজা হ্যাঁ, অন্য টাইপের খাবার, সাউথ ইন্ডিয়ান সন্ধ্যেটা ভালো লাগতো, সন্ধ্যে গরমটা কমতো, ছিল না। হ্যাঁ, তো তোমার এই মুহূর্তে তোমার কি মনে হয়, মানে আমি যদি অভিনয় জগতে আবার কথা ফিরে আসি টুক করে, তুমি তো অনেকটা জিনিস দেখলে, তো তুমি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পেকটেটর অডিয়েন্স, যে তুমি তোমার সামনে থেকে অনেকগুলো স্তর দেখেছো, হ্যাঁ, মানে ডিজিটাল বলো, অ্যানালগ বলো, ওটিটি বলো, সিরিয়াল বলো, অভিনয় বলো, তো একদম সেই টিনের মেকআপ ঘর থেকে শুরু করে এসি ভ্যান অবধি দেখছো। তো হোয়াট হ্যাজ ফ্রম এ গুণগত মান, মানুষ আজকে তোমাকে ছোট্ট আমি এটা প্রশ্ন করার কারণটা হচ্ছে এটাই, যে যখনই আমরা কোনো পুরনো সিরিয়ালের কোনো ভিডিও পোস্ট করছি ফেসবুকে, আমি যখনই, সে শুধু তোমারই জন্য বলো সেই সময়কার, বা তোমার আমার যে কাজগুলো ছিল ইত্যাদি, তখনই লোকে বলছে এরকম আর হয় না, কেন হয় না? তখন তো আমাদের ওই তো সেই তোমার কি বলে বেটা ক্যামেরা শুটিং হচ্ছে, খুব বেশি হলে হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে বিটা আলফা বাংলার জন্য, আমার কি মনে হয় কিছু না। What is the difference between previous and present? এটা সবটাই তো ডিমান্ড সাপ্লাইয়ের খেলা। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই, যেরকম ডিমান্ড সেরকম সাপ্লাই হবে। আমার মনে হয় মানুষের যে রুচি, এটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। ভালো খারাপ বলছি,
ভালো খারাপ বলছে না, মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে। মানুষের রুচি যেহেতু চেঞ্জ হয়েছে, যারা তৈরি করছে তারা ওই রুচি অনুযায়ী তৈরি করছে। এরা হয়তো বলছে আগেরটা ভালো, কিন্তু সেগুলো হয়তো দেখিনি। আমি জানি না, মানে এখন গন্ডগোলের ব্যাপার। এখন সিনেমাও এই পুরোনো দিনে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা কোনো দিকে একটা গল্প গান একটা হয়তো লার্জার দ্যান লাইফ, অমিতাভ বচ্চনের ছবি লার্জার দ্যান লাইফ, কিন্তু দেখতে শুরু করলে মনে হয় এনজয়মেন্ট। ডন ফন দেখলে এখনো ভালো লাগে। এখনকার ছবি তুমি যদি দেখো, আমাদের যদি তুমি দেখো যে তখনকার যুগে একটা ঘরোয়া গল্প আর এখনকার যুগের ঘরোয়া গল্পের মধ্যে এত তফাৎ খেলাম, এত বিপরীতমুখী খেলাম। এখন সারাক্ষণ অশান্তি হচ্ছে, সারাক্ষণ কুচুটেগিরি হচ্ছে, এই যে ব্যাপারগুলো হচ্ছে সেটা করা হচ্ছে। তারপর ধরো ফিল্ম মেকিংও যদি মেকিং দেখি, আমি তো দূর থেকে দেখছি, আমার সবসময় কেন মনে হচ্ছে অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি এক জায়গায় একত্রিত হচ্ছে। মানে পাল্টে গেছে, মানে একটা তুই দেখবি যে হিরো একটা হিরোইনের ইমেজই পাল্টে গেছে। তখন তুই একটা ইমেজ দেখলি দেবানন্দ, দিলীপ কুমার, দেখলে মনে হতো হিরো এরকম। তারপর হিরো চেঞ্জ হয়ে গেল অমিতাভ বচ্চন, এখন হয়ে গেছে তোর কার্তিক আরিয়ান, দাড়ি, বড় বড় চুল, এদিকে একটা দুল, ওটাই লোকে নিচ্ছে। এখন পাল্টে গেছে। এখন সেটা পাল্টানোর জন্য তো আমাদের কস্টিউম পাল্টে গেছে। আগে উত্তম কুমার ধুতি পাঞ্জাবি পরে আসতো, তারপরে এখনকার হিরোরা প্যান্ট শার্ট পরছে, এখন হাফ প্যান্ট গেঞ্জি পরছে, স্টাইল এখনকার যে মডার্ন স্টাইল। সুতরাং টেস্ট পাল্টে গেছে, টেস্ট পাল্টে গেছে। নায়কের বাবার চরিত্র পাল্টে গেছে, নায়কের মা অন্যরকম হয়ে গেছে। এখনকার সমাজ যেরকম হয়েছে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেছে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেছে, জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেছে। কিন্তু বাংলা জগতে কেন এত হিন্দি জগতের ট্রু কপি বা সাউথের ট্রু কপির প্রভাব আসবে? আমি বলার চেষ্টা করছি একটাই ছোট কথা। আমি কেন বলছি এটা, আমার না ভীষণ রকম এক্সপোজার আছে নন বেঙ্গলি সোসাইটিতে, ভীষণ রকম। মানে তুমি কল্পনা করতে পারবে না। যেহেতু আমি বাইরে থেকে আরো সুবিধা, কারণ সারা ভারতবর্ষ থেকে মানুষ অস্ট্রেলিয়া এসছে। আমাকে সবাই জিজ্ঞেস করে দুটো জিনিস জিজ্ঞেস করে, রাজনৈতিক জায়গা থেকে জিজ্ঞেস করে, আর একটাই কৃষ্টি সৃষ্টি, মানে আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টে। তো ওরা বলছে দেখুন আপনাদের মানে এত হিন্দির প্রভাব, হিন্দিকে ট্রু কপি না করে, মানে আমরা যদি পেছন দিকে যাই, যে এই যত আপনি রাম মুখার্জি থেকে শুরু করে, আপনি সচিন দেব বর্মন থেকে শুরু করে, আপনি মানে গানের জগতে যত লোক ছিল, বাংলা থেকে আগে হিন্দি হতো। তাহলে বালিকা বধূ একটা লোকের ক্যারিয়ার করে দিল, সচিনের ক্যারিয়ার করে দিল বালিকা বধূ। সেই বালিকা বধূ গল্প কোথাকার? তুমি যদি দেখো অভিমানের গান, এই মানে আমি বলতে চাইছি বাংলার একটা বিরাট এফেক্ট থাকতো তখন বলিউডের উপর। আচ্ছা আমি মানলাম বাংলার এফেক্ট আজকে বলিউডের উপর নেই, কিন্তু আলটিমেটলি মুশকিলটা কি হলো, বাংলার এফেক্ট বাংলার ওপর তো নেই, তাহলে বলিউডকে আমরা ভাবছি কেন? তুমি আজকের তারিখে যে সমস্ত কস্টিউম পরে মেকআপ করে যে গল্প তৈরি হচ্ছে, সেইখানে আমরা তো আমাদের বাঙালি পরিবারে কি সেরকম ভাবে লোকে ওঠা বসা করে না তো, তাই ন্যাচারালিটি অভাব হচ্ছে। অথচ তুমি একটু আগেই বলছিলে যে একটা সুপার ডুপার হিট ছিল 13 পার্বণ। কেন 13 পার্বণ হিট হয়েছিল? দুরকম, তখন তো দুরকম জিনিস হিট হতো। একটা যে সুবর্ণলতা, অর্থাৎ ভালো উপন্যাসিক গল্প, লিখিত গল্প, সেটাকে আমরা ছবিতে নিয়ে এলাম। আর একটা হচ্ছে যে জীবন থেকেই গল্প তৈরি করে ছবি বানালাম, যেটা হচ্ছে তার 13 পার্বণ ধরে নাও, বা আরো ইত্যাদি সব ছিল। তো সেইটা ওই বিকজ দ্য ন্যাচারালিটি অফ দ্য থিং, যে লোকে রিলেট করতে পারছে, বাপি চলে আয় তো, এই ধরনের। তো এখন মেকিংয়েও আমি দেখছি যে সবাই আসছে, যে যার শর্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি কি হচ্ছে ঘটনাটা, যে যার টাইমে আসছে শর্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রচুর ক্লোজ শট নেওয়া হচ্ছে, ক্লোজগুলো একের ওপর ফেলে ঢিস 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 মিউজিক ইফেক্ট ব্যাকড্রপ এইসব করে লাউড একটা ব্যাপার করে, হয়তো দুটো কম্পোজিট নিচ্ছে, কখনো বিকেলবেলা সকালবেলা জানি না কখন নিচ্ছে, করে গল্প শেষ। একটা সকালবেলা 10টার সময় সবাই চলে এলো, কম্পোজিট দিয়ে বেরিয়ে চলে গেল, বা একদিনে সমস্ত কম্পোজিট নেওয়া হলো, আর তাদের লাগছে না। মানে দেয়ার ইজ এরকম ভাবে ফিল্ম মেকিং ধত্তকতা মার পেরেক করে। আমরাও তো টাইট বাজেটে টাইট টাইমে করেছি, কিন্তু এতটা এই লেভেলে হয়নি। কিন্তু তুমি যদি আমরা কথা বলছি, মানে ধরো আজ থেকে 25 বছর আগে, মিড 90s থেকে মিড 2005 অব্দি, এই সময়টা যদি ধরো 95 to 2005, প্রচুর ভালো ভালো কাজ, ভালো ভালো ডিরেক্টর এসেছিল। মানে আমি বলছি না সবাই অস্কার পেয়েছে, কিন্তু ধরো যিশু দাশগুপ্ত কি বীরেশ চট্টোপাধ্যায়, যেমন তুমি বললে, এরকম ধরনের বহু, আমি নাম তো ফটকে মাথায় আসছে না। তারপরে নাটকের অনেকের লোকের ছিল, জয় মুখার্জি ছিল, অভিজিৎ ছিল, অভিজিৎ দাশগুপ্ত, অনিন্দ্য সরকার, কাজ পায় না, এরা কাজ করে ডিজাস্টার। মানে এই অবক্ষয়টা, এটাতে না চাকচিক্য বেড়েছে, কিন্তু আমার কাছে, আমার তো সোজা একটা কথা,
আমার কাছে সবসময় মনে হচ্ছে যে গোল্ডেন আর গোল্ডের তফাৎটা হয়ে গেল, মানে সোনালি হলাম ঠিকই, সোনাটা হারিয়ে গেল। মানে দেখতে সোনালি হলো, ব্যাপারটা চকচিক্যটা এলো, বাট দ্য কন্টেন্ট হ্যাজ মিসিং। হ্যাঁ, এখন কন্টেন্ট বলে এখন নেই তো কিছু, এখন এটা ব্যবসা হয়ে গেছে, মানে শিল্প তো নেই, ব্যবসা হয়ে গেছে, পুরোটাই ব্যবসা। টিআরপি দেখে, টিআরপিটা কি আমি এখনো কিছু জানি না, তাও বলছি টিআরপি দেখে ওদের সব সিন বাদ যায়, অ্যাড হয়, গল্প হয়, একটা বিয়ে হলো তো 50টা বিয়ে হলো। হ্যাঁ, টিআরপিটা মানে ওই টিআরপি দেখে ওরা করে, ওদের একটা অঙ্ক আছে যারা তৈরি করছে। আর যারা এখন টিভি তো কেউ দেখে না, ইনফ্যাক্ট টিভি দেখে মানে কি একটা ক্লাস দেখে, কিন্তু সবাই যে বাড়িতে বসে একসঙ্গে একটা সিরিয়াল শুরু হলো সেরকম তো এখন তো একটা হতো, দুটো হতো, এত হয়। আর ওটিটিতে এখন তো মোবাইলে হয়ে, মোবাইলে ইচ্ছে করলে আমি আজকের এপিসোড দেখতে পারি, সেখানেই ম্যাক্সিমাম লোকে দেখে। আর এই জেনারেশন দেখে কি আমি জানি না, কিন্তু টিআরপি তো ভালো, লোকে তো ভিড় করে ফাংশন যখন যায় তারা। এবার আমি কথা বলি তোমাকে, এই যে তুমি বললে যে জায়গাটা, এটা তো অনেক স্বাভাবিক। আমার বটম লাইনটা কোথায় ছিল, যে বারবার লাপাতা লেডিস, পঞ্চায়েত, এগুলো এত সিজনের পর সিজন বেরোচ্ছে, লোকে খিদে নিয়ে বসে আছে। তুমি পঞ্চায়েত গল্পটা দেখো তো, তুমি কি চাকচিক্য পাচ্ছ সেখানে। পঞ্চায়েতের যে সিরিজটা তুমি দেখো, কিচ্ছু গ্রামের পঞ্চায়েত নিয়ে একটা গল্প মানে চলছে, ওরা সে ভালো মন্দ যাই গল্প হোক না কেন, আমার দেখার দরকার নেই। পিপল আর বাইং ইনটু একদম বেসিক ন্যাচারাল ব্যাপার, লাপাতা লেডিস, বেসিক ন্যাচারাল জিনিস, সেগুলো তো লোকে, তার মানে লোকে খাচ্ছে না, নিচ্ছে না, এসব বলে তো আমার লাভ নেই। তুমি যদি প্লেস করো ঠিকভাবে, লোকে নেবে। তুমি মেকিংটা যদি মন দাও, তোমার লাপাতা লেডিস বা পঞ্চায়েতে একটা গল্পের ন্যাচারাল বাঁধুনি আছে, এবং চরিত্রগুলো চরিত্রায়ন হয়ে যাচ্ছে আমাদের সেই তোমাদের আগেকার সেই আমাদের সময়কার, যেমন কিছু কিছু লোকের ক্যারেক্টারের নাম হয়ে যেত। এই যে সব্যসাচী চক্রবর্তীকে আজও লোকে গোরা হিসেবে চেনে, মানে এমনও অনেক জায়গা আছে যাকে গোরা বলবে। বেরোদের সঙ্গে আমার একবার ইন্টারাকশন হয়েছিল 1999 সালে, আমরা অনেকক্ষণ বসে, আমার পেট খারাপ বলে বাড়িতে, আর বেরোদা তখন মানে রিল্যাক্স করে আছে এই ইয়েতে তোমার রামোজি ফিল্ম সিটিতে। তো তখন আমি বলেছিলাম যে দেখো, তুমি যতই এইসব করো, রুদ্র সেন ও তোমাকে গোরা ছাড়বে না। তো বলে দেখ, ফর্সা তো হয়ে গেলাম, আর কিছু না হোক। আই স্টিল রিমেম্বার দ্যাট কনভারসেশন। তো আমি এটা বলছি যে অর্ডিনারি কে এক্সট্রাঅর্ডিনারি করে দিচ্ছে, মানে মানুষই তো করে দিচ্ছে। টিআরপি তো, তুমি যদি টিআরপি দেখো পঞ্চায়েতদের প্রচুর হাই টিআরপি, পিপলের আমরা তাকিয়ে বসে আছে কবে আসবে, কবে বেরোবে। কিন্তু দেখো কত সাদা মাটা একটা গল্পের রসে লোকে মোহিত হচ্ছে, তাই তো। সেইখানে তোমার বেনারসি পরে মাথায় এরকম তিলক কেটে, সেদিনকে এর ঘর ভাঙা, ওর ঘর ভাঙা গল্প দেখিয়ে চলেছে, একটা ঘর গড়বে কোত্থেকে মানুষ। এবারে কামিং ব্যাক টু, তুমি বলছো লোকে মেনে নিচ্ছে আজকের তারিখে। এবার তুমি এত নাগরিক ভাস্কর ব্যানার্জি যদি বলো, হাউ ডু ইউ সি টুডে সোসাইটি কম্পেয়ার টু 90s বা 2000 ধরলাম, 90s ধরলাম, তখন অনেক একটা আত্মীয়তা ছিল। মানে আমার পাড়াতেই বলছি, একটা বারান্দা রক ভর্তি, রকের সব এক একটা টাইমে, একটা বয়স্ক, একটা মিডল এজ, একটা মামাদের বয়সী, একটা বাবাদের বয়সী, রক সবসময় ভর্তি। রোববার দিন তো উৎসব হচ্ছে, মানে বাড়ির মধ্যে না, পাড়ার মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, হ্যাঁ, পাড়ার থিয়েটার হচ্ছে, সবাই সবাইকে চেনে, সবাই সবার সঙ্গে কথা বলে। এখন তুই গিয়ে দেখো, সব জানলা বন্ধ, দরজা বন্ধ, রকে দুটো কুকুর ঘুমোচ্ছে, কেউ কারোর সঙ্গে খবর রাখে না কি হচ্ছে না। মানে ফ্ল্যাট বাড়ির যে কালচার, সেটা পাড়া কালচারে চলে গেছে। আর ফ্ল্যাট কালচার তো চিরকালই এরমই ছিল, এরমই আছে, কেউ কাউকে চেনে না, জানে না। আর পাড়ার একটা পাড়া ছিল, আর পাড়া, আমি এই পাড়ায় থাকি, এখন কোনো কেউ বলতে পারে না এই পাড়া থেকে, এই পাড়াতে কেউ কাউকে চেনে না, কাউকে মানে কেউ কাউকে জানেই না, কিছু হচ্ছে না। আগে একটা সাংঘাতিক ব্যাপার ছিল, এটা এখন একদম মরে গেছে। মানুষ এখন খুব আত্মকেন্দ্রিক, চিরকালই মানুষ ভাই স্বভাবই আত্মকেন্দ্রিক, তা না, কিন্তু তখন যেন একটু অন্য লোকের জন্য কথা বলার জায়গা ছিল, এখন একেবারেই নয়। এতটুকু সময় কাউকে কেউ দেয় না, আর এটা সম্ভব হচ্ছে না। মানে ইকোনমিক্যাল ব্যাপার বল, সবার সমাজের ব্যাপার, সবটা, হ্যাঁ, এই জন্যই মানে টাকা পয়সার ব্যাপার থেকে থেকে এখন আর অত নেই, মানে কেউ কোনো বাড়ি যায় না। আগে সব ওর বাড়ি যেত, বাড়ি গেলে মিষ্টি আনতে হতো, সিঙ্গাড়া আনতে হতো, কেউ কোনো বাড়ি যায় না, ওটা গেলে বিরক্ত হয়, আবার ওর বাড়ি যেতে হবে, খরচা। এই জিনিসগুলো শেষ হয়ে গেছে। আগে যেন বিজয়ের পরে কোলাকুলি একটা, এখন দিয়ে কিচ্ছু হয় না। ওই মানে একটুখানি নমস্কার, ভালো আছে না, শুভ বিজয়, এই মানে বাঙালিয়ানা, বাঙালি আর বাঙালি নেই, মানে এখন বাঙালিটা পুরো অবাঙালি হয়।
এবার তুমি যদি ওইভাবে দেখো, মানে আমি আবার সেই ঘুরে ফিরে, আমার তো সবসময় এটাই হেডলাইন্স দেওয়া উচিত, প্রাচুর্য দৈন্যতা। এখন তো তোমার অপশন প্রচুর, সব দিক থেকে অপশন। তার মানে তুমি যদি চাও, ভাস্করদা, যদি মানুষটা চায় করতে, অনেক করাটা সহজ হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, বাড়িতে বসে বসে ব্লিঙ্কিট থেকে অ্যাপ করে তুমি যে কোনো জায়গা থেকে তুমি মটন কবিরাজি আনতে পারছো। কবিরাজি খেলে ভালো হতো, অনেক সুবিধা। কিন্তু এখন হয়ে গেছে তুমি কবিরাজিটা এনে নিজে খেয়ে টিভি দেখে শুয়ে পড়ছো। এই তোমার এখন সবকিছু তোমার কাছে মনে হচ্ছে যে ঝঞ্ঝাট, আবার আমি ঝামেলায় যাবো, আবার ঝঞ্ঝাট। তো মানুষগুলো গেল কোথায়? মানে এমন তো হয়নি যে সোসাইটিটা একটা ইকোনমিক বুম এমন হয়েছে যে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে, বুঝেছো? সবাই কাজ করছে, এবারে মেশিনে পেছনে ঢাকা ঢাকা কাজ চলছে, তা তো না। তাহলে এই লোকগুলো তাদের পরবর্তী এটা যদি রুট দেখিস, রুট হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়া। এটা রুট। জয়েন্ট ফ্যামিলি যতদিন ছিল, কাকা জ্যাঠা মামা কাকা এইসব ভীষণ সবাইকে নিয়ে, সেইটা একটা অন্যরকম পরিবেশ ছিল সব বাড়িতেই, জয়েন্ট ফ্যামিলি। ওটা ভেঙে গিয়ে টুকরো টুকরো ফ্যামিলি, কেউ জানে না যে কাকা মানে কি। এখনকার ছেলেমেয়েরা জানে না ঠাকুমাকে আর দিদিমাকে, ঠাকুরদাকে, দাদামশাইকে, এটা তফাৎটা কেউ জানে না। কে কাকা, কে জ্যাঠা, মাস্তুতো বোন, এসব মানেই জানে না, মানেই জানে না। সুতরাং ওর লাইফটাই তোরা এই কূপের ব্যাংকের মতো হয়ে গেছে। তা সে কি করে অন্য লোকের সঙ্গে মিশবে? আগে আমরা মিশতাম কি, আমি এক ছেলে, আমার ভাই বোন এতগুলো, সবাই মনে হতো আমারই ভাই বোন। হই হই করে মজা করা, দুর্গা পুজো, কালী পুজো, বাজি ফাটানো, রং খেলা, মজা করে সবার সঙ্গে বিয়ে বাড়িতে সেই নুন আর লেবু দেওয়া, জল দেওয়া, আমাদের কাছে ওটাই ছিল, নুন লেবু। জলটাও পড়ে যায়, নুন লেবু দেওয়া, ফার্স্ট পাতে খেয়ে নিতে হবে, তারপরে ঘুরে বেড়াও, ফার্স্ট পাতে গরম গরম খেয়ে নাও। পেতলের জল দেওয়া, পেতলের পেতলের ঘটা। হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি এবারে যদি আমরা দেখি যে, তার মানে আমার ওটাই মনে হয়েছে যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক যাচ্ছি, আমরা কিন্তু আটকে গেছি এবং আস্তে আস্তে আমরা ডিটোরিয়েট করেছি। তুমি যদি মানবিক ভ্যালু দেখো, এখন লোকের রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে এই ধর নিচে না করে, না একদম। আরে বাবা, আগে পাড়ায় কেউ যদি মারা যেত, 8-10টা ছেলে কোত্থেকে আসতো ভগবান জানে, তারা নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে সমস্ত কাজ করেছে, সমস্ত কাজ। কোনো বকশিস দিলে উল্টে রেগে যেত, এটা কি দাদা? সামাজিক কাজ। রাত্রিরে পাহারা দিত পাড়ায়, রাত জেগে। এইসব ছেলেগুলো হারিয়ে গেছে, এইসব ছেলেগুলো হারিয়ে চলে গেল। হিউম্যান কোশ্চেনটা নষ্ট কেন হারিয়েছে? কারণ থাকতে পারে, এটা খুব স্যাড, কিন্তু এটা হারিয়ে গেছে। হয়তো এর জায়গায় অন্য কিছু আসবে। এই জেনারেশন যে ছেলে, সে যখন আবার আমাদের বয়সী হবে, সে আবার অন্য কথা বলবে। নিউ কামারদের তোমার কি অ্যাডভাইস বলো তোমার দিক থেকে? নিউ কথা মানে কি, এখন তো অডিশন হয় প্রচুর জায়গায়, এখন দেখেছি অডিশন হয়, ইয়াং ছেলে মেয়েরা তো প্রচুর চান্স পায়। কিন্তু অনেকে আসছে, এসে চলেও যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে খুব কুইকলি। এটা তো আসবেই, এটা তো ট্রেন্ড। এই আসবে যাবে, এটা তো ট্রেন্ড। তাদের আটকাবার তারা ঠিক আটকে যাবে, তাদের আটকাবার তারা ঠিক আটকাবে। হয়তো কপাল জোরে কয়েকটা খুব ভালো আটকালো না, এরকমও হতে পারে, এটা হয়। অমর মজুমদার তো আমাদের আছে, শিবালকার তো আছে, যারা টেস্ট খেলেনি কোনো না। অমর মজুমদার, শিবালকার, উৎপল চ্যাটার্জি, এরকম প্রচুর আছে, ভালো চান্স পাই। কিন্তু ছিল তো, এমন কেউ নেই যে কিছু নেই, সে দাঁড়িয়ে গেছে। থাকতে দাঁড়াবে, না থাকলে দাঁড়াবে, এটা প্রসেস, মানে আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ড একটা নিয়ম। তোমার পাঁচটা ফেভারিট জিনিস জিজ্ঞেস করবো। তোমার ফেভারিট ফুড কি? ফেভারিট ফুড হচ্ছে আমার বাঙালি খাবার, একদম ভাত, ডাল, পোস্ত, কড়ার ডাল। হ্যাঁ। তোমার অ্যাকচুয়ালি ভাত বলতে মনে পড়লো, তোমার আদি বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি হচ্ছে রিষড়া। সেখান থেকে আমি দেখিনি, আমার জন্ম এতে ওই ডক্টরস লেন, আমার বাড়ি ওখানে, ওইটাই আদি বাড়ি রিষড়া। তো ওই জন্য বাঙালি খাবার হচ্ছে তোমার ফেভারিট। বাঙালি খাবার ফেভারিটের মধ্যে তোমার মাছ মাংসের অ্যাঙ্গেল থেকে মাটন পছন্দ না চিকেন পছন্দ? মাটন আমার খুব প্রিয়, মাটন খুব প্রিয়। মাটন, আমার চিকেন ভালো লাগে না, মাটন খুব প্রিয়। আর মাছ বলতে এনিথিং, মানে কাতলা থেকে আরম্ভ করে ইলিশ, চিংড়ি, পাবদা, কই মাছ, ট্যাংরা মাছ আমার সব রকমই ভালো লাগে। তো আচ্ছা, আর মিষ্টি? এটা তো খুব একটা প্রিয় জিনিস নয়, মিষ্টি আমার খুব একটা ফেভারিট নয়। না, আমার মিষ্টি খুব একটা ফেভারিট নয়। আচ্ছা, আমার মিষ্টি মানে হলে না হলে না হলো, এমন কিছু। ফেয়ার এনাফ। জিলিপি খেতে ভালো লাগে। বেড়াতে তোমার ফেভারিট ডেস্টিনেশন কি বেড়াতে?
বেড়ানোর অ্যাঙ্গেল থেকে? আমার পাহাড় বেশি ভালো লাগে। পাহাড় বেশি ভালো লাগে। সমুদ্র থেকে পাহাড়কে ভালো লাগে কেন বেশি জানি না, মানে সমুদ্র খুব যেন সমুদ্র মানে একা ভালো লাগবে না, একসঙ্গে একটা দঙ্গল গেল হই হই করতে একদম সকাল থেকে, হাওয়াটা এলো, খেললাম, চান করলাম, করলাম, বিয়ার খেলাম, ভাজা মাছ ফাছ খেলাম, একটা হই হই ব্যাপার। কিন্তু পাহাড়ে হ্যাঁ বিউটিফুল, এটা সঙ্গে একসঙ্গে একটা ভালো গ্রুপ হতে হবে, ওয়েভলেট মিলতে হবে, ছোটো মোটা লোকগুলো হবে না। আর পাহাড়ে গেলে কি ইউ আর ভেরি এলোন, মানে একটা একা কচ মিস্কি নিয়ে বসে থাকো বারান্দায়, ঠান্ডা হাওয়া আসছে, তখন ডিস্টার্বেন্স ভালো লাগে না। একাকিত্বটা আমার বেশি ভালো লাগে, আর একাকিত্বটা পাহাড়ে বেশি পাওয়া যায়। একটা জঙ্গলও পাওয়া যায়, একটা নিস্তব্ধতা আছে যেটা খুব সুন্দর, ভীষণ ঠিক। জঙ্গলও পাওয়া যায়, জঙ্গলও পাওয়া যায়, জঙ্গলটা পাওয়া যায়, ওটা যে লাগে। হ্যাঁ, তো ভাস্কর, তুমি তো মোটামুটি খাবারটা শুনলাম, তোমার আসলে তোমাকে এখন নতুন একটা ঘরে এই মুহূর্তে দেখছি, কারণ তোমার আগের ঘরটাতে একটু ইন্টারনেটের সমস্যা ছিল। তো থ্যাংক ইউ এটুকু আমার জন্য যে এফর্টটা দিলে, দিয়ে আবার যে লোকেশনটা চেঞ্জ করলে, ভালো লাগে বহুদিন পর আড্ডা। হ্যাঁ, না শ্রোতাদেরও ভালো লাগবে যখন পরিষ্কার ক্লিয়ারলি শুনতে পাবে, তোমাকে দেখতেও পাচ্ছে ক্লিয়ারলি। তো যাই হোক, তো তোমার তো পার্সোনাল ফেভারিট গুলো দেখলাম, এবার পার্সোনাল ফেভারিট তো হলো, কিন্তু পার্সোনাল রিগ্রেট তোমার জীবনে যদি আমি বলি যে একটা অভিনয় যে ক্যারিয়ারটা, সেটা একটা লম্বা জায়গা জুড়ে রয়েছে, তোমার ব্যক্তিগত জীবন একটা লম্বা জায়গা জুড়ে রয়েছে। তো এই দুটোর মধ্যে হয়তো একই জায়গা হতে পারে, আবার নাও হতে পারে, এই দুটো জায়গায় অর্থাৎ ব্যক্তিগত জীবনে এবং তোমার ক্যারিয়ারগত জীবনে, মানে পেশাগত জীবনে, তোমার কি কি রিগ্রেট আছে আর কি কি তোমার মনে হচ্ছে গুড অ্যাচিভমেন্ট? সত্যি কথা বলতে কি জীবনটা একটা ছোট ক্যাপসুলের মতো, ছোট্ট, এই শুরু হলো এই শেষ হয়ে গেল, মানে ঠিক করে দেখি জীবনটা খুব ছোট। এখানে কিন্তু যা পেয়েছি রিয়েল লাইফ থেকে, সিনেমা থেকে, অ্যাক্টিং থেকে, ভালোবাসার দিক থেকে, আমার মনে হয় সাফিসিয়েন্ট, মানে রিগ্রেটের কোনো জায়গা নেই। মানে আমি তোকে বলছি, মানে কোনো জ্ঞান দিচ্ছি না, তেমন উপলব্ধি যে জীবনে রিগ্রেট করতে নেই, মানে যেটা নেই তার মানে দ্যাট ওয়াজ নট ডেস্টাইন্ড ফর ইউ, ওটা তোমার ছিল না। এখানে অনেক 100টা জিনিস আছে, 100টা জিনিস তো থাকতে পারে না, এখানে তোরা হয়তো 25টা জিনিস আছে, তার মধ্যে হয়তো 15টা পেয়ে 10টা পাস, 15টাই তো অনেকখানি, মানে ইটস এনাফ, আই থিঙ্ক এনাফ, মানে টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু বি হ্যাপি, মানে এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি হ্যাপি। আমি যেটা পেয়েছি, হ্যাঁ এর মধ্যে তো ভুলভাল হতেই পারে, দু একটা ভুল হতে পারে, কিন্তু তার পাল্লাটা বেশি, ভালো না খারাপ, ভালো পাল্লা একটুও বেশি হয়, ইউ শুড বি হ্যাপি। হ্যাঁ, আমি আসলে কি বলতে চাইছি, মানে দেখো, আমি তো তোমার জায়গাটা বুঝতে পারলাম যে দেখো, একটা মানুষের, আমি আমার অনেককে এটা বলি, দেয়ার উইল বি অলওয়েজ, যদি আমার ধন সম্পত্তি নিয়ে বলি, তোমার থেকে রিচার কেউ থাকবে, তোমার থেকে পুয়ার আর কেউ থাকবে, তোমার থেকে ওয়াইজার কেউ থাকবে, তোমার থেকে লেস ইন্টেলিজেন্ট কেউ থাকবে। তো সারা জীবনে তুমি তোমার প্রতিদ্বন্দ্বী, বা তুমি তোমার সহযোগী, তুমি তোমাকে নিয়ে যাচ্ছ 1 থেকে 5-এ, 5 থেকে 8-এ, এইবারে সুপারলেটিভের তো শেষ নেই, কিন্তু একটা জায়গায় গিয়ে হয়তো থেমে যাচ্ছ, সেই থেমে যাওয়াটা দুরকম হয়, একটা থামিয়ে দেওয়া হয় আর একটা থেমে যাওয়া হয়, ঠিক আছে হলো তো আর না, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আমি যেতে চাইছি কিন্তু আমাকে আটকে দিচ্ছে, পথের বাধার মতো। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছিলাম যে তোমার প্রাপ্তি যখন, তোমাকে লাইফে কেউ ইজি গোল করতে দেবে না, লাইফের যে স্টপার, ডিফেন্ডার, গোলকিপার আছে, তা তোমাকে ইজিলি গোল করতে দেবে, স্বাভাবিক। তার মধ্যে তোমার গোল দিতে হবে, তার মধ্যে তোমার ক্যাপাসিটি 50%, কপাল 50%। তো সেখানে তোমাকে ইন্টেলিজেন্টলি গোল দিতে হবে। এখন কেউ তোমার আটকে দিল, এটা প্রফেশনাল ওয়ার্ল্ড, লাইফটাই প্রফেশনাল ওয়ার্ল্ড, শুধু খেলাধুলো বা অভিনয়, নিজের লাইফটাও খুব প্রফেশনাল ওয়ার্ল্ড। আজকে বন্ধু স্বার্থ আছে বলে স্বার্থ ফুরিয়ে গেলে সে আসবে না, স্বাভাবিক, তাকে দোষ দিয়ে লাভ। সুতরাং সেক্ষেত্রে তোমাকে তোমার লাইফটা তোমাকে নিয়ে যেতে হবে, এবং সেখানে ভুলভ্রান্তি হবে, গোল মিস হবে, 0তে আউট হয়ে যাবে, গোল্ডেন ডাক পাবে, আবার 100 করবে, 50 করবে, সবকিছু মিলিয়েই একটা চলবে। এট দ্য এন্ড অফ দ্য ক্যারিয়ার, এন্ড অফ দ্য, যখন আমরা ডেবিট ক্রেডিট নিয়ে বসবো, কি পেলাম আর কি হারালাম, তখন সে ব্যাপারটা আসবে। এখন যখন খেলার সময় বা যখন অভিনয় করার সময়, কাজ করার সময়, ডু ইয়োর জব, হচ্ছে না হচ্ছে পরে দেখা যাবে, যদি ভালো হয় তো ভালো, খারাপ হলে খারাপ, কষ্ট হবে, নো ডাউট কষ্ট হবে, হয়তো আমি চেয়েছিলাম ওই অব্দি যেতে, আমি পারিনি, এই অব্দি কি হ্যাপি না, কি আছে। কিন্তু যদি তোমার মানে যোগ্যতা থাকা সত্ত্বেও যখন মানুষ যেতে পারে না, কোন একটা থার্ড ফ্যাক্টরে, অনেক সময় কি হয়, দেখো, অ্যাজ এ
প্রফেশনাল ক্রিকেটার বলো বা ফুটবলার বলো, সকলে একটা কিছু এক একটা লেভেল খেলার স্বাদ থাকে, ঠিক আছে? তো সেই লেভেলটা যখন তুমি খেলতে পারছো না, সেটা যদি তোমার শৈলীর ডেফিসিয়েন্সিতে হয়, যে তোমার ওই ক্যালিবারটা নেই, তাহলে তোমার যে গায়ে লাগবে তার থেকে বেশি গায়ে লাগবে ক্যালিবার থাকা সত্ত্বেও না খেলতে পারাটা। হ্যাঁ, আমার ওই ক্যালিবার নেই বলেই মনে করি। আমার যতটুকু ক্যালিবার তার থেকে একটু বেশি গেছে। মানে আমার ফার্স্ট ডিভিশন খেলার কথা, আমি বেঙ্গালোর হয়ে রঞ্জি ট্রফি একটা ম্যাচ খেলেছি অ্যাজ এ 12th ম্যান, ঠিক আছে, আমি হ্যাপি। সেক্ষেত্রে তোমার মানে কোনো রিগ্রেট নেই। আমি আমার অ্যাসেসমেন্ট তোমার প্রতি আমার এই ছিল যে, আমার কোথাও মনে হয়েছিল যে একটা সময় তুমি আরেকটা কোথাও যেন একটা তোমার রাস্তায় কিছু বাধা এসেছিল, এটা আমার মেবি আই এম রং, যেখান থেকে তুমি গিয়ে আটকে গেলে মানে আমি কি করে বোঝাই এটা আমার দোষ। মানে অ্যাজ এ অ্যাক্টর তো তোমার কোনো ডেফিসিয়েন্সি দেখিনি, যে তোমার এই তুমি যে অভিনয়টা করে তুমি ভাস্কর ব্যানার্জির নামটা অর্জন করেছো, সেই অভিনয়টা থেকে গেছে। তো ক্রিকেট নয় যে একটা জায়গায় 120 কিলোমিটার বল হচ্ছে, পরেরটা 140 হবে বলে আয়ত্তের বাইরে হচ্ছে। অভিনয় তো অভিনয়, তুমি যে চরিত্রটা করছো সেই চরিত্রায়ন কিরম ভাবে করছো, তুমি তোমার ডেলিভারি কি, সেটা তো অলরেডি প্রুভেন হয়ে গেছিল যে হি ইজ এ গুড অ্যাক্টর। এবারে আমি বলছি না যে তুমি বুম্বাদার অ্যাঙ্গেল থেকে সুপারস্টার হলে কি হলে না বা ইত্যাদি, ওই অ্যাঙ্গেল থেকে আমি ঠিক বলছি না। আমি বলতে চাইছি যে তুমি যদি হ্যাপি তো হ্যাপি, দ্যাটস ফাইন। সেটা অ্যাজ এ অ্যাক্টর তুমি হয়তো হ্যাপি, যে তুমি অনেক বৈচিত্র্যময় রোল করেছো, অনেক রকমের, অনেক বয়সে, তুমি কমিক্যাল রোল করেছো, তুমি রোমান্টিক হিরো রোল করেছো, তুমি করেছো বিভিন্ন রকম। সো ইউ হ্যাভ লট অফ, হ্যাঁ, এমনিতে তোমার ক্যারিয়ার কথা হবে বলে রিগ্রেট নেই তুমি বলছো? আমার মনে হয় যেগুলো করলে হয়তো অত রেঞ্জে যাওয়া যায়, যে প্র্যাকটিস করলে বা করলে, সেটা আমি করিনি। মানে সেটা অতটা আমি এফার্ট দিইনি। আমি অভিনয় করেছি, পারে চলে এসেছি। তারপরেও যে একটা শিফট আছে, সেখানে যোগাযোগ রাখতে হয়, পিআর করতে হয়, করতে তো হয়। এটা একটা পার্ট অফ দ্য জব। এটা তেল মাখানো নয়, ইটস আ পার্ট অফ দ্য জব। সেটা আমি করিনি, সেটা আমার অনেক প্যাক আপ হয়ে গেছে, ঠিক আছে, কালকে শুটিং কি আছে, বাড়ি চলে যাও। সেখানে তো অনেকে হয়তো সেই থার্ড শিফটটা করেছে। মানে আমার যেটা, ইউ আর রাইট, আমারও সেটা মনে হয় যে অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি কাছ থেকে দেখেছি, তুমি দেখেছো 6 to 7 ইয়ার্স ছিলাম ইন্ডাস্ট্রির ভেতরে। ইন্ডাস্ট্রিতে দু ধরনের লেভেল আছে, একটা হচ্ছে কর্মীবৃন্দ, একটা হচ্ছে ব্যবসায়িক। মানে আমি কি বলতে চাইছি, একই জিনিস তুমি চাকুরিজীবী হিসেবে করতে পারো, আবার ব্যবসায়ী হিসেবে করতে পারো। ধরো তুমি কোনো ব্যাংকে লোন অফিসার, তো তুমি যাও, লোন লেখো, বাড়ি চলে আসো। কিন্তু তুমি যদি ব্রোকার হও, মর্গেজ ব্রোকার হও, যার ব্যবসাটাই পেশাই হচ্ছে লোককে লোন বেচা, সে কিন্তু রাত্রে 8টার পরেও কাজ করবে, 9টার পরেও কাজ করবে, কারণ তার ওই অতিথি তার সেটাকে বিজনেস ওয়াইজ সে দেখছে ব্যাপারটাকে। তার মানে হচ্ছে তুমি ইউ হ্যাভ দ্য নলেজ, স্কিল, কিন্তু তুমি ওখানে আমার এত অব্দি ঠিক আছে, আমি হ্যাপি উইথ দ্যাট, বাড়ি চলে গেলাম। মানে আমার যদি এইটুকু বিরিয়ানিতে পেট ভরে যায়, ওইটুকুই খাবো। বাদ বাকিটা নিয়ে না খেয়ে ওয়েস্ট করবো, ওটা আমি করি। আমার টুকু খেয়ে বাদ বাকিটা তোমরা খাও, মানুষ খাবে, দুটো মানুষ যদি খাবে, কি আছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে। তোমার অভিনয় জীবনে তোমার যদি বলে যে টপ 3 ইভেন্টস কি, টপ 3 কোন, সেটা মানে ধরো হয় না, আমি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছি, এটা আমার একটা বিরাট প্রাপ্তি, বা এর প্রথম যখন উত্তম কুমারকে দেখলাম, উদাহরণ দিচ্ছি উত্তম কুমারটা, বা তোমার জীবনে এরকম হাইলাইট কোনো ইভেন্ট আছে, একটা বা দুটো? হাইলাইট বলতে কি, প্রথম দিনের শুটিং একটা হাইলাইট থাকে। জীবনের প্রথম ক্যামেরার সামনে কালপুরুষ ছবিতে সৌমিত্রা মুখার্জির অপোজিটে, এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স, কোনদিন ভুলবো না। একটা ডায়ালগ ছিল সৌমিত্রা মুখার্জির সঙ্গে, প্রথম দার্জিলিং মেলে, চলন্ত দার্জিলিং মেলে শর্ট। তো সেখানে, হ্যাঁ, তো সেখানে আমার মেকআপ করেছিলেন বাসির আহমেদ। বাসির আহমেদ হচ্ছে উত্তম কুমারের মেকআপ ম্যান, তিনি প্রথম মেকআপ করেছিলেন। সৌমিত্র মুখার্জি উত্তম কুমারের লাস্ট অ্যাক্টিং করেছিলেন সৌমিত্র মুখার্জি, অবধূ সুন্দর। তো আমি ওনার সঙ্গে প্রথম কাজ করছিলাম, এখানে রোমাঞ্চ জাগে যে প্রথম কাজ করলাম, ফার্স্ট ডে শুটিং। একটা ছিল অপর্ণা সেনের সঙ্গে যখন করেছিলাম শেষ পাথরের থালা, প্রভাত রায় ডিরেক্টর। হ্যাঁ, আর সেখানে অপর্ণা সেন, প্রভাত রায়, দীপঙ্কর দে, বেনুদা তখন একদম ইয়াং, দারুণ কথা, খুবই। ইন্দ্রাণী হালদার ছিল, ঋতুপর্ণার প্রথম ব্রেক বলতে গেলে। তো ওটা একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স ছিল। এছাড়া অনেক অতনুর সঙ্গে কাজ করেছি, শিবপ্রসাদের কাজ করলাম, এগুলো গুড এক্সপিরিয়েন্স। তারপরে সাংঘাতিক ছিল বম্বেতে, মুম্বাই এখন একটা ছবি ছিল ভালোবাসার আশ্রয়, লাবণী আর আমি শুটিং করেছিলাম হেলিপ্যাড।
ফিল্ম সিটি, এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, জিপ অ্যাক্সিডেন্ট। আমি ড্রাইভ করছিলাম, লাবণী পাশে ছিল, ঢাল দিয়ে গাড়ি নেবে বেরিয়ে যাবে, ক্যামেরাটা খাদের ঠিক সামনে। ঢাল থেকে নামার সময় আমি আমার দোষ কন্ট্রোল হারিয়ে গিয়ে খাদে চলে গেছি, খাদের মধ্যে। আমি খাদের থেকে বাইরে পড়েছিলাম, ফুট খোলা জিপ ছিল, বাইরে পড়েছিলাম, লাবণী ভেতরে ঢুকে বেঁচে গেছে। কিন্তু দ্যাট ওয়াজ এ মানে মর্মান্তিক, পেটাল। মানে এটা আমি বলবো যে ওটা আমার বিয়ের ঠিক 2-3 মাসের মধ্যে হয়েছিল। ওটা বিয়ের 2-3 মাসের মধ্যে হয়েছিল। আমার বিয়ে হয়েছিল 16th of 93 তে 16th of December, এই ফেব 16th of Feb। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হয়েছিল 18th of May। খুব কাছে। এবং আবার কি, দ্যাট ওয়াজ 93, 2005 18th of May আমার বাবা মারা যায়। আমি 18th of May তে মরে যেতে পারি। অদ্ভুত ভাবে এগুলো খুব কোরিলেটেড। 18th of May মানে তোমার কাছে বেশ মানে টেনশনের মানে 18th of May হচ্ছে আমার কাছে ফ্রাইডে দ্য 13th। হ্যাঁ, কারেক্ট। বাপরে বাপ, সাবধানে। 18th of May তুমি ছুটি নিয়ে অ্যানুয়াল হলিডে থেকে। না ওটা গোলে চলে, সার্কেলে চলে। जब जो होना है तब तो होता है। কারেক্ট। আর না তো, আর এমনিতে এটা দুর্ঘটনা, একটা সুন্দর হাইলাইটের ব্যাপারটা, যদিও সুন্দর না গল্পটা, কিন্তু এটা রোমাঞ্চকর খুব। আর এমনিতে তোমার কোনো ঘটনা মনে পড়ে যেটা একটা ভালো এক্সপিরিয়েন্স, হট করে মাথায় আসছে কোনো মজার ঘটনা? মজা মানে কি, আমার ভালো লেগেছিল যখন আমি নিজেই ঘটনা করা হতো, তুমি নিজেই তো খুব ভালো হই হুল্লোড়ের। দাদাগিরি সময় সৌরভের সঙ্গে খুব ক্লোজ কথাবার্তা বলেছিলাম মেকআপ রুমে ঢুকে। আর ও আমার খুব ভালো বেসেছিল, মানে খুব আপ্যায়ন করেছে, খুব ভালো। মানে তুমি তো স্পোর্টসটা বুঝো তো, সুবিধা হয়। হ্যাঁ, আমার খুব রিকগনাইজ করেছিল এবং খুব ভালো লেগেছিল। আমি এমনিতেই সৌরভ ফ্যান। তারপরে ওটা আরো বেড়ে গেল, মানে এটা দেখে না আরো বেড়ে গেল। এটা হয় জানো তো, মানে তুমি দেখবে, আমি নাম বলতে চাই না, ইচ্ছে নেই, একজন ম্যাজিশিয়ান নাম করা মেয়ে, আমার খুব ফেভারিট। মানে হলে গিয়ে দেখতাম যখন মিসমারাইজড হয়ে যেতাম। তো আমার একটা অনুষ্ঠানে ওনাকে দেখলাম, উনি এসছে, তখন আমি মোটামুটি সিরিয়াস সিনেমা করি। আমি ভিড় ঠেলে ঠেলে গিয়ে আমি ওনাকে বললাম আমতা করে যে আমি আপনার ফ্যান। উনি আমার দিকে আর চোখে তাকিয়ে আপাতমস্তক দেখে বললো, ফ্যান? টেবিল ফ্যান? আমার সামনে ওই ভদ্রলোকের বড় ইমেজটা না ভেঙে এইটুকু হয়ে গেল। মনে হলো এটা একটা মানুষ, এইভাবে কথা বলে। দূর থেকে একরকম লাগে, কাছে গেলে না তুমি মিশতে লোক কোনো আলাদা। সৌরভ গাঙ্গুলি আমি দেখেছি, মিঠুন চক্রবর্তী, এমনকি মহানাগ উত্তম কুমারকে ছোটবেলা দেখার অভ্যস্ত হয়েছে, সৌমিত্র চ্যাটার্জি কাজ করে, এত বড় বড় মানুষ, কি ব্যবহার, কি সুন্দর, ডাউন টু আর্থ, কি ডাউন টু আর্থ। মানে আমি জানি যারা, হ্যাঁ, আমি বলি তোমাকে, আমি তখন যাদবপুরে থাকি, আমার তো স্পোর্টস, আর এত মানে এত ভালো বুঝতেন স্পোর্টসটা, হয় না টেকনিক্যালি কথাবার্তা। তো আমি ওই যাদবপুর থেকে হাঁটতে হাঁটতে আসতাম হচ্ছে গলফ গ্রিনে, ঠিক টিভি সেন্টারের পেছনে, ওদের বাড়ির কাছেই, একদম বাড়ির পাশেই ওদের একটা বড় একটা পার্ক আছে, মানে ছিল, এখনো আছে। তো আমি ওখানে হাঁটতে যেতাম, আর পড়ে যেত হাঁটতে যেত। তো আমি তারপরে তখন চ্যাম্পিয়নটা হওয়ার পরে আমি এখানে রেগুলার আসতাম, কারণ বডি খুব দৌড়াদৌড়ি করতাম, যেহেতু বক্সারের রোল করছি। তা আমাকে বলছে যে এইসব বক্সারের রোল করো সিদ্ধার্থ, কিন্তু ক্রিকেটটা ভুলো না, বুঝলে, ওটা কিন্তু তোমার ন্যাচারাল, এগুলো সব আরোপিত সত্তা। আমি বললাম আমাদের খেলতে দিল না, তাই এটা করছি আর কি, মজা ঘটনা। বাট দ্য থিং ইজ, যখন আমার সঙ্গে ওই বয়সে মানে স্ট্রং হাঁটছেন, আমার তো ঠিক আছে, আমার তো তখন যুবক বয়স, 25, 26, 27 বছর বয়স, হয়তো 28 বছর, আমি ওনার সঙ্গে স্ট্রং হাঁটছি, কিন্তু হ্যাঁ, বাট হি ইজ 50-60 অ্যাট দ্য টাইম। তো তখন গড়গড় করে হাঁটছে, আমরা কথা বলতে পারছি, খেলা নিয়ে কথা হচ্ছে যে তোমার কি স্ট্রেংথ আছে, তোমার আপার বডি এইরকম। আরে আমি চেষ্টা করছি ওটার কাছ থেকে কিছু অভিনয়ের টিপস দিতে, পুরো কনভারসেশনটা খালি ক্রিকেটে চলে যায়। সেইটাই আমার ওটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স, ওই লোকটার ওই ব্যবহারটা। তখন আমি ঠিক করেছি না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো, আমার সঙ্গে ভালো ব্যবহার করবো, কারণ সে মানুষটা আমাকে ভালোবেসে এসছে, যেই আসছে তাকে আমি কেন এরকম করতে চাবো? মানুষ কাছে আসেই না, দুটো মানুষ কাছে আসছে মানে এবার লাকি যে তোমার দুটো লোক ভালোবাসে, তাদেরকে যদি দূরে সরিয়ে দাও, ইউ গো টু হেল। হ্যাঁ,
যাই হোক, তো এবারে আমরা আসি যে তোমার ফ্যামিলি লাইফে এখন মানে কি করো তুমি, মানে তোমার হাউ ইজ ইট গোয়িং? তোমার তো দেখলাম তুমি আমার দাদু হয়ে গেছো দেখলাম তো। হ্যাঁ, সেখান থেকে আমি ভেরি হ্যাপি। থাকে মুম্বাই। আচ্ছা, ওরা মুম্বাইতে সেটেল। ওকে, মুম্বাইতে ফ্ল্যাট নিয়ে সেটেল, ছেলে ব্যবসা করে ওখানে, আর অভিনয় ঝোঁকও আছে। হ্যাঁ, অভিনয় যদি সুযোগ আছে করবি, কিন্তু প্রথমে একটা কিছু স্টেডি করা উচিত। ব্যবসাটা ভালো, চিরকালই বিজনেস ওরিয়েন্টেড। হ্যাঁ, তো কিসের বিজনেস করে, মানে প্রোডাক্টের না সার্ভিসের? টয়েস, বাহ, খেলনা। গুড, ভেরি গুড। হ্যাঁ, টয়েস খুব ভালো। দুটো দোকান আছে ওর ওখানে। আস্তে আস্তে ওটাকে বাড়াবার চেষ্টা করছে, ফ্র্যাঞ্চাইজ চেষ্টা করছে অনেক। ওর খুব বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড। আমি যেন একদম মাইন্ডসেটের ব্যাপার আছে, কারেক্ট। হ্যাঁ, বিজনেসের মাইন্ডসেট ডিফারেন্ট। ও কলকাতা না থেকে মুম্বাইতে গেল, মুম্বাইতে। হ্যাঁ, এটা তো ভীষণ অ্যাপ্রিসিয়েটিভ ব্যাপারটা। একটা অচেনা জায়গায় করেছে, বিয়ে করেছে, ছেলে হয়েছে, হি ইজ হ্যাপি। ও হ্যাপি হলেই আমি সব থেকে হ্যাপি। হ্যাঁ, তুমি কি মানে এবার ভবিষ্যৎ জীবনটা তুমি কিভাবে দেখছো? মানে হাউ ইউ ওয়ান্ট টু উইথ এজ, অবভিয়াসলি ইউ কিপ অন অ্যাক্টিং টিল ইউ ক্যান অ্যাক্ট। হ্যাঁ, আমার এখন আর অভিনয় এলে ভালো, না এলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। একটা কাজের মধ্যে থাকা তো উচিত। একটা কাজের মধ্যে একটা কাজ যাওয়া উচিত। একটা কাজে একটা সিরিয়াল করলাম মেগা, মাসে হয়তো 10-12 দিন কাজ পড়ে, মাসের একটা খাম আসে, যেটা খুব ইম্পর্টেন্ট ইন লাইফ। ওইটুকু আমার এই 30 দিন কাজ করতে হবে, এখন সেই ইন্টারেস্টই আমার নেই। ভালো ছবি যদি কাজ দেয় করলাম, যদি মনে করেন যেটা করলাম, বাকি টাইমটা আমি আই রিল্যাক্স, আই এনজয়। আমি বেড়াতে যাব, ঘুরতে যাব, মজা করবো। আই উইল পাহাড়ে যাবে। হ্যাঁ, তোমার এবার অস্ট্রেলিয়া আসাটুকু বাকি রয়েছে। যাই হোক, তো অস্ট্রেলিয়া তো জায়গা হয়ে গেল তোমার আসার জন্য। তো না, তুমি অ্যাজ এ সিজনড ক্যাম্পেনার যাকে বলি আপনার, একটা বরিষ্ঠ অভিনেতা হিসেবে, তুমি এই যারা ইয়াং নিউকামার্স আছে তাদের, ধরো দু রকমের তো নিউকামার আছে, যারা হঠাৎ ফেম চাইছে, যে আজকে ঢুকবো, কালকে সকালবেলা আমি ফেম হয়ে গেলাম, পরশু থেকে আমি গাড়ি, তারপর দিন থেকে আমি রিলস। এইটা একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে যারা খুব হার্ড ওয়ার্কিং কিন্তু দিশাহীন, আর দিশাহীন বলে আবার গতিহীন, যেহেতু দে ডোন্ট নো উইচ ওয়ে টু গো, হাউ টু গো অ্যাবাউট। তাদের একটা মানে ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমার কিছু হচ্ছে না। আর আরেকটা শ্রেণী আছে যে হয়ে গেছে সবকিছু, ভাবছে করাটা খুব সহজ, এই তো পাঠ মুখস্থ নেই, ফ্লোরে চলে এসছে, ঠিক আছে, সব বুঝি, সব জানি, সব বুঝি। এটা একটা আছে অতি জ্ঞানী, আর একটা আছে মানে জ্ঞান সবে আছে, বাথরুম সিঙ্গারের মতো, খুব ভালো গাইছে কিন্তু বাথরুমে গাইছি, মঞ্চ আর পাচ্ছি না। তাহলে এই দুটো শ্রেণীকে হাউ ডু ইউ থিঙ্ক দে শুড হ্যান্ডেল দেমসেলস? মানে যে লোকটা ধরো একটা ছোট কথা বলি, ধরো বারাসাতের একটি ফ্ল্যাট বাড়িতে বসে বা এমনি বাড়িতে বসে একটা ছেলে ভাবছে যে আমি অভিনেতা হব, ভাবলো, তারপরে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ফরওয়ার্ড? কি করা উচিত তার, যে যদি সৎভাবে যদি ব্যাপারটাকে এগোতে চায়? আমার বাবাও স্পোর্টস লাভার ছিল, এবং আমার বাবা ক্রিকেটও খেলতেন, মানে ফার্স্ট ডিভিশন খেলেছে, ইউনিভার্সিটি ব্লু ছিল তখন। বিদ্যাসাগর কলেজে বাবা ওপেন করতো উইথ পঙ্কজ রায়ের সঙ্গে ওপেন করতো, মানে ইউনিভার্সিটি, নট ইন এনি। বাবা একটা বাবা মানে ওই ক্রিকেট লাভার, এবং বাবা খেলতো, হ্যাঁ, রীতিমতো ব্যাট করতো। আমি যেরকম ওপর থেকে বাবা মাঠে নেমে খেলতো। তো বাবা একটা কথা বলতো যে অলওয়েজ কিপ ইউর প্যাড, মানে প্যাড গ্লাভস পরে থাকবে, মানে গিয়ার গুলো সবসময় তোমার সঙ্গে রাখবে। ক্যাপ্টেন কখন তোমার নামতে বলবে ইউ ডোন্ট নো। তুমি হয়তো ফার্স্ট ডাউন নামছো না, তুমি হয়তো 4th ডাউন, ক্যাপ্টেন বললো ফার্স্ট ডাউনে তুমি যাও, হঠাৎ বলতে পারে। তোমার তখন যদি প্যাড খুঁজতে হয়, গ্লাভস খুঁজতে হয়, হেলমেট খুঁজতে হয়, তখন টাইম পেরিয়ে যাবে, টাইমটা পেরিয়ে যাবে। অলওয়েজ হ্যাভ টু বি রেডি অন ইউর টোজ। ঘাট বন্দুক মারলে তুমি যদি ছিটকাতে পারো, তোমার প্রিপারেশনটা ওই জায়গায় থাকবে, তোমার চান্স নাও আসতে পারে। হয়তো ওপেনিং ব্যাটসম্যান 100 করলো, ও 200 করলো, তুমি ব্যাটিং ফেলবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি হতাশ হয়ে যাবে, পরের ম্যাচে ব্যাট করবে, কিন্তু রেডি, চান্স তোমার কাছে আসবেই, হোপফুলি। ইউ হ্যাভ টু টেক দ্যাট চান্স। মিস করে গেলে কিন্তু হবে না। যারা বসে আছে খাটছে করছে, কিন্তু মানে আমি বলছি যে ঠিক টাইমে হয়তো ঠিক জিনিসটা হচ্ছে না, ঠিক টাইমে ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না। যদি হয় তাহলে কিন্তু আমি কালকে যেটা বললাম যে এটা তো ছাঁকনির মতো না, এরা মাসছে ছাঁকনি দিয়ে কিছু বেরোচ্ছে, কিছু আটকে যাচ্ছে। অনেক সময় হয়তো গর্তের থেকে বড় দানা আটকে গেল, হয়তো জিনিসটা ভালো না। সুতরাং যেটা পাস করছে না সেটা কিন্তু রিফাইন্ডই। আর এখন তো চান্স অনেক বেশি। গর্তের থেকে বড় যে
তাকে এবার তো যখন আটকে গেল, এবার সে বাড়ি ফিরে গিয়ে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমি খেলাতেও দেখি, আমি অভিনয়তেও দেখতাম, যে আটকে গেল সে বাড়ি গিয়ে তার বোঝা উচিত আমি আটকে গেলাম, আমাকে কিন্তু আরেকটু মিহি হতে হবে, তাহলে আমি বলতে পারবো, মানে আমাকে একটু ফাইন হতে হবে, আর একটু ফিনেস আনতে হবে। আমার এক্সপ্রেশন গুলো বড্ড সময় নিচ্ছে, ওটা হবে না 20 সেকেন্ডের অ্যাডে ওই অত সময় দেবে না আমাকে। এটা করলেই যে হবে, আর না করলে পৃথিবীতে অন্ধকার, কিছু নেই সেরকম তো নয়। অন্ধকার হয়ে গেল। পৃথিবীতে তো ওইটা ছাড়া অনেক কিছু আছে, অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। মানে লাইফ পেয়েছো, মানে ইউ এনজয় দ্যাট লাইফ, লাইফটাকে এনজয়। দুঃখ থাকবে, সব থাকবে, কিন্তু হতাশা কেন হলো না, হয়নি, নেক্সটটা দেখি না, চল গয়া ও তো নেই আয়েগা, চল গয়া ও নেই আয়েগা, লুক ফরওয়ার্ড। এবং যার কপালে যেটা লেখা আছে, আমাকে বলেছিল সত্য ব্যানার্জি, নহবতে সত্য ব্যানার্জি, ধর আমি প্রথম ছবি করি টুনি বউ, আমার প্রথম ছবি যেটা রিলিজ হয়, আমার বাবার পাঠ করেছিলেন সত্য ব্যানার্জি বাবা। উনি বলেছিলেন, দেখো ভাস্কর, তোমার কপালে যা লেখা আছে সেটাই হবে, 1 ইঞ্চি বেশি হবে না, কমও হবে, ওটাই হবে। ওইটা কবে হবে জানো না, তোমার জীবন দশাতেই হবে। ওই বইটা পেজ বাই পেজ পড়ো, দুম করে পাতা উল্টে 8টা পাতা পরে কি আছে, লাস্টে কি আছে পড়তে যেও না, লেখা পাবে না। পরের পাতাটা পরের পাতাতেই আছে, রিড অন বাই পেপার তোমার জীবনটা। দুম করে উল্টে পড়তে গেলে কিছু খুঁজে পাবে, হারিয়ে যাবে। আর রঞ্জিত মল্লিক আমাকে একটা কথা বলেছিল, ইন্ডাস্ট্রিতে এসছো, স্টুডিওতে আসবে, স্টুডিও তোমার অফিস, আসবে, কাজ করবে, বাড়ি চলে যাবে। যদি কোনো পার্টি হ্যান ত্যান যাওয়ার থাকে, বাড়ি হবে, বাড়িতে ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করবে, 90% যেতে ইচ্ছে করবে। কাজ থেকে পার্টিতে যাবে না, কাজ থেকে বাড়ি যাবে, ফ্রেশ হবে, তারপর যেখানে খুশি যাও। কিন্তু ইটস লাইক ইউর অফিস, তোমার অফিসের মধ্যে, এটা মেনটেন। এই দুটো কথা আমার খুব খুব ভালো লেগেছে, খুব কাজে। আলটিমেটলি ইউ আর সো রাইট। আলটিমেটলি মানে আমরা বাংলা ছবিতে ওনাকে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ভদ্রলোক বলা হয়। ওনার যে অ্যাপ্রোচ ছিল টুয়ার্ডস ফিল্ম, সেটা হচ্ছে যে আমার ফ্রেমে আমি কথা বলবো, আমার বাইরে অত পার্টি করার দরকার নেই, আমাকে তুমি ফ্রেম দেবে, আমাকে ডায়লগ দেবে, আমি দেখাবো। এবারে এমন নয় যে রঞ্জিত মল্লিক বিরাট একটা রেঞ্জে অভিনয় করেছে, মানে খোকা বাবুর প্রত্যাবর্তন করেছে, নায়কও করেছে, জিন্দের বন্দি করেছে, এরকম না। কিন্তু নবাব, শত্রু, গুরুদক্ষিণা, তুমি যদি ওই যে ট্রেন্ডটা আছে যে একটা অ্যাংরি ইয়াং ম্যান বলো, যে সৎ কথা বলতে পারে, ফেসে কথা বলতে পারে, অবভিয়াসলি অঞ্জন চৌধুরী খুব সুন্দর ইউজ করেছিল ওনাকে। কিন্তু তার আগেও তুমি যদি একটু দু পা আগে যাও, রাগ অনুরাগ একটা সুন্দর রোমান্টিক চরিত্র, মৌচাকে একটা সুন্দর চরিত্র, খুব ভালো সফট বিউটিফুল চরিত্র, মানে বাড়ির জামাই দেখতে মনে হবে, স্বয়ং সিদ্ধা। তো হি হ্যাজ ডান লেভেল। অল আই এম সেইং ইজ যে রঞ্জিত মল্লিকের যে স্টারডাম তৈরি হয়েছিল, ওটার জন্য রঞ্জিত মল্লিকের রিলও বানাতে হয়নি, ঝিলের পাড়াও যেতে হয়নি, মানে বুঝতে পারছো তো। তো সেইটা আমি সবসময় বলি যে হার্ড ওয়ার্ক পেস। নওয়াজুদ্দিন সিদ্দিক একটা বিরাট এক্সাম্পল, ইরফান খান বিরাট এক্সাম্পল, এরকম বহু আছে। তুমি এমনিতেও যদি আমাদের দেখো, রুদ্রনীল, খরাজদা, ওরাও অনেক হার্ড ওয়ার্কিং। আমি ওদের সঙ্গে একটা সময় ভীষণ ক্লোজ ছিলাম, ভীষণ রকম, আমরা একসঙ্গে দাঁড়িয়ে গিয়ে বসতাম লন্ডনে। সো আই হ্যাভ সিন দোজ ডেজ ফর দেম। আমি যখন চ্যাম্পিয়ন অভিনয় করছি, সুভাষিস দা, রুদ্র, ওরা কমিক রিলিফ দিচ্ছে, সেই সুভাষিস দাই তো আবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র করলো মহালয়াতে। তো সুভাষিস দাও জার্নি এটা। সো ইটস রুদ্রও তাই, রুদ্র পরবর্তীকালে ভালো ভালো ছবি করেছে। তো বিকজ বোথ অফ দেম, আমি ওর অ্যাঙ্গেল থেকে যদি বলি, ওরা বলছে দে ডোন্ট কেয়ার, উই ওয়ান্ট টু জাম্প অন টু দ্য। ওরা কিরম ধরনের খেলোয়াড়, ওরা মানে বা যাত্রী, এই যে তো জীবনের সফরের যাত্রী, তো ওরা বাসটায় উঠে পড়েছিল, সিট নেই জানে, কিন্তু দরজা ধরে ঝুলে একটা পা রেখে উঠে পড়েছে। ছোট রোল, অসুবিধা নেই, এটা ওরাও তাই, নওয়াজুদ্দিন সিদ্দিকও তাই, উঠে পড়েছে। এইবারে আস্তে আস্তে গোতাতে ঢুকতে শুরু করলো, ঢুকে একটা সিটের কাছাকাছি এসে গেল, জায়গাটা খালি হলো, বসে গেল। ওই যে বসে গেল জানলার ধার, আর সরানো, ওটা বসে থাকার জন্য গাড় গেটিয়ে বসে আছে। দিস ইজ দ্য থিং। দেখো পরবর্তীকালে সেটা লোকে কি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তাকে দরকার না দরকার, সেটা ডিফারেন্ট, বাট টু মেক আ নেম অফ দেমসেলভস, তো সেটা আমার মনে হয় খুব একটা লার্নিং প্রসেস। এটা ক্রিকেটেও তাই, তুমি যেটা বললে না, প্যাড গ্লাস পরে রেডি হয়ে থাকবে, এইবার যে নামালো নেমে 50 করতে হবে, কিন্তু নেমে ফেল করলে হবে না, দিয়ে কান্নাকাটি করলে চলবে না। তাহলে তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, যে অনেক বসে থাকার পরে সুযোগ এসছে বিভিন্ন। আর লাইফ তো ক্রিকেট নয়, একটা বলের খেলা নয়, লাইফে তুমি 5-6টা বল পাবে। ক্রিকেট তো একটা বলের খেলা, একটা বলের খেলা।
এখানে তো অনেকগুলো বল পাবে, যেমন ফুটবল তুমি অনেকগুলো বল পাবে, গোল করার জন্য অনেকগুলো, তোমার যদি ভালো একটা হাফ থাকে আসবে অনেকগুলো সাপ্লাই দেবে, তোমায় গোল করতে হবে। একটু ক্রিকেট পেশেন্স, একটা বলে একটু খেলা, ফোকাস। ক্রিকেটটা খুব টাফ, ক্রিকেট ইজ ভেরি টাফ ম্যাচ, একটা ম্যাচ একটা বলের খেলা তো। বেশ করে ব্যাটারদের জন্য, বোলাররা তাও কাম ব্যাক করতে পারে। হ্যাঁ আর ফুটবলে যেমন তুমি বললে যে এই যে পেশেন্স ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর স্কিলটাকে এনহ্যান্স করে যেতে হবে। মানে এমনও তুমি দেখবে, তুমি যত ভালো দেখেছো কাছ থেকে, যে অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা ইন্ডাস্ট্রিতে আসার আগে যেরকম অভিনয় করতো বা গোড়ার দিকে যেরকম করতো, তারপরে একঘেয়ে হয়ে গেল, বিকজ দে আর নট গোয়িং টু ওয়ার্ক আপন না, মানে ওটাতে হয়ে যাচ্ছে, তো কাজ তো পেয়েই যাচ্ছি। সেকেন্ড ওই লেবারটা দিয়ে ধরো সেটা গ্রুপ থিয়েটারে নাটক যাওয়া বলো, কি কোনো একাডেমির সঙ্গে জড়িত বলো, যাই কিছু বলো না কেন, কিংবা তোর ওইটাই রেঞ্জ, তার বাইরে যেতে পারে না, রেঞ্জটাই সেরকম। কিছু কিছু আর্টিস্ট আছে আবার রেঞ্জটাই মানে খুব একটা ভার্সেটাইল নয়, এক টাইপের অ্যাক্টিং, কিন্তু ওই রেঞ্জে ভালো খেলে বা দুর্দান্ত দুর্দান্ত, ওই রেঞ্জটা দুর্দান্ত, কিন্তু অন্য কোনো রেঞ্জে। আবার এরকম আর্টিস্ট আছে যারা সব রেঞ্জেই, মানে মোটামুটি সব রেঞ্জে নয়, অনেক রেঞ্জে, একটা ওয়াইডার রেঞ্জ, একটু রেঞ্জটা বড়। আবার অলরাউন্ডার, বলও করতে পারে, ব্যাটও করতে পারে, ফিল্ডিংও করতে পারে। ওই কারেক্ট, এক্স্যাক্টলি, অলরাউন্ড স্কিল আছে। এবং অনেকে আছে দেখবে যে ওই যে তোমার, আচ্ছা থিয়েটার, তুমি থিয়েটার কখনো করেছো? থিয়েটার পাড়ার থিয়েটার করেছি, আর গ্রুপ থিয়েটার করিনি, ওয়ান ওয়াল করেছি, ওই মাঠে মাঠে যেগুলো থিয়েটার হতো, অনেক দর্শক, ওয়ান ওয়াল। গ্রুপ থিয়েটার করেছি। তো ওয়ান ওয়ালে তোমার কি ডিফারেন্ট মনে হয়েছে দেন ক্যামেরা? লাউড পার্টটুকু ছাড়া, মানে ফিজিক্যাল অ্যাক্টিংটা তো অনেক বড়, এটা তো লাউড করতেই হবে, সেটা না, ওটা একদম জনগণের সামনে, একদম কারেন্ট সামনে দর্শক বসে আছে, রিয়াকশন সামনে, ও অসাধারণ। ওর কাছে কোনো রকম, ওর কাছে ক্যামেরার সামনে অভিনয়, যে স্টেজ হাসছে, তুমি কথা বললে লোকে হাসছে, হো হো করে সবাই হাসছে একসঙ্গে, ওটা কোনো বাটন টিপে করতে হচ্ছে না। ভুল করলে আছে ঢিল একদম, এই বাড়ি যা বাড়ি যা, অনেক হয়েছে, ঘুমিয়ে পড় বাড়ি, কি অত দেখবো না, এরকমও আছে। ওটা একটা অন্য জায়গা, এভরিডে মানে লাইফ লাইফ, হ্যাঁ লাইফ ট্রায়াল একদম, পুরো একদম দারুণ। আর একটা রোল যখন তৈরি হয়ে যায়, থিয়েটারটা একটা জিনিস, ইউ ক্যান প্লে উইথ দ্যাট রোল। আজ এরকম করলাম, কালকে অন্যরকম করতো, পরশু অন্যরকম করতো, এটা একটা এক্সপেরিমেন্টের জায়গা, মানে ভালো নেট, গুড নেট প্র্যাকটিস। তুমি যখন ওয়ান ওয়াল করছো, তোমার সঙ্গে তখন সমসাময়িক কারা খুব সাকসেসফুলি করছে সেই সময়, তোমার মনে পড়ে? ওয়ান ওয়াল আমি তো করেছিলাম গুরু দক্ষিণা উইথ রঞ্জিত মল্লিক। রঞ্জিত মল্লিক আমি ছিলাম গুরু দক্ষিণা, 150টা শো হয়েছিল। চুমকি চৌধুরীর সঙ্গে করেছিলাম বৌমা, বড় বউ, তার সঙ্গে চিন্ময় রায় ছিল, গীতা দে ছিল, শিলা মজুমদার ছিলেন, অনেকে তখন সঙ্গে অন স্টেজ করে। তখন তো ওয়ান ওয়াল একটা জায়গা ছিল, তো তুমি ওই তাপস পাল রোলটা করেছিলে তুমি? আমি তাপসদাকে পরে বলেছিলাম যে কিশোর কুমারের গান তুমি একবার লিপ দিয়েছ, আমি 150 বার লিপ দিই। ওই গুরু দক্ষিণা আমার এখনো মনে হচ্ছে, অমর সঙ্গীর পরেই হলো ওটা, বেরোলো। আমরা হাঁটার পর গিয়ে গেলাম, আজ কত তারিখ শেখর, তারিখটা মনে রেখো, আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো পালিশ না করাতে পারি, আমার নাম রজত রায় নয়। দেখো কবেকার ডায়লগ কিরকম করতে আছে আমার। এনিওয়ে, তো না, আমার সঙ্গে আই হ্যাভ ইন্টারেক্টেড উইথ হিম। আমার এটা খুব ভগবানের সৌভাগ্য যে আমি অনেকের সঙ্গে খুব ভালো সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। দ্বিজেন্দা যেমন চলে গেল ধরো, এই আর কি, তো তোমাকে আমি কতগুলো লিঙ্ক পাঠালাম আমাদের ওই, দেখা হয়নি, দেখবো, খুব ভালো লাগলো, দেখো তো ওইটা এত ভালো লাগবে। তারপরে ওই শুটিংটা সেরেই আমি দ্বিজেন্দা বাড়ি যেতাম, দ্বিজেন্দা বাড়িতে গিয়ে আমাদের আড্ডা গল্প হতো, খাওয়া দাওয়া হতো। খুব স্যাড যে দ্বিজেন্দা চলে গেল। তারপরে এমন সেম উইথ রমাদার সঙ্গে আমি একটা ভালো কাজ করেছিলাম অনেকক্ষণ। রমাদা আমার বাবা হয়েছিলেন, আর রীতা কয়রাল মা ছিল, দুজনের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আমি, অনেকটা, মানে আফটার শুট বলছি। তারা যখন ফাট করে চলে যায় না, এত মানে এরকম চলে গেল, এত কিছু মনে থেকে যায়। আর রমাদার কাছ থেকে আমার মানে, তখন আমি তো খুব ইয়াং ছিলাম, যেহেতু গ্রুপ থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি বলতাম যে অভিনয় তো দেখলে কি বলো, ফিডব্যাক দাও, সারাক্ষণ জ্বালিয়ে মারতাম। আমার সঙ্গে অভিনয় করছেন একসঙ্গে, আমাদের বলছি তাহলে তুমি এত ভাবছো কেন, ক্যামেরা তো এটা নাটক, গ্রুপ থিয়েটার না তো। না কিরম যেন আমাকে এটা মনে হয় যে পিতৃমাতৃহীন হয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, তো আমার তো কোনো প্রথাগত শিক্ষা নেই। গ্রুপ থিয়েটার না করে আসলে তখন সব গ্রুপ থিয়েটার করছে আশেপাশে সবাই, তো
আমি বলছি যে তারপর আমি ইনফ্যাক্ট ঢুকেও ছিলাম পরবর্তীকালে আমি একটা গ্রুপে, বিপ্লব দার গ্রুপে। বাট ওইসব স্মৃতিগুলো আমার খুব লাগে, তোমাদের সঙ্গে কাজ করার স্মৃতি। খেলার মাঠে তোমার কি কিছু উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে যেটা তোমার মানে খেলার মাঠ বলতে বলো, কাউকে দেখে বলো? হ্যাঁ, খেলার মাঠে আমি গিয়েছিলাম কলকাতায় ইডেন গার্ডেন্সে, যেবারে ক্লাইভ লয়েড এসেছিল। এবারে চন্দ্রশেখরের সেই অদ্ভুত বোলিং মনে আছে? চন্দ্রশেখর মানে দেখতেছি আগে, ওয়ার্ল্ড কাপের আগে। হ্যাঁ, আগে তো। হ্যাঁ, এবারে ক্লাইভ লয়েড অ্যাজ ক্যাপ্টেন এসেছিল, সেখানে এসেছিল অ্যালভিন কালিচরণ, তারপরে গর্ডন গ্রিনিচ, রয় ফ্রেডরিক্স, তখন হেন্স আসেনি, তখন রয় ফ্রেডরিক্স ছিল ওপেনার, বব উইলিট, অ্যান্ডি রবার্ট, এরা এসেছিল। যেবারে ইন্ডিয়া জিতলো এখানে, মানে পাতাউদি ছিল আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন ছিল পাতাউদি, ফারুক ইঞ্জিনিয়ার ছিল উইকেট কিপার, ফারুক ইঞ্জিনিয়ার, বেদি চন্দ্রশেখর, প্রসন্ন। চন্দ্রশেখরের অসাধারণ স্পেল, রয়ের বল ছেড়ে দিল, বল ঢুকে গেল, মনে আছে? সেইটা পরপর উইকেট নিয়েছিল, মনে নেই? অসাধারণ টেস্ট ম্যাচ, জিতে গেল। পরের সিরিজ থেকে মন দিয়ে দেখেছি, মানে আমি 86 সিরিজটা খুব মন দিয়ে দেখেছিলাম, মাঠে গিয়ে দেখেছিলাম আমি। ওইটা বলতে লয়েড যেবার প্রথম এসেছিল সেটা আমি দেখেছিলাম মাঠে গিয়ে। আর এছাড়া ক্রিকেট খুব একটা মাঠে গিয়ে আমার দেখা হয়নি, ওই বাড়িতেই দেখতাম। ফুটবলটা আমার মাঠে, একদম ফুটবলটা পুরো মাঠে। মানে কতগুলো ঘটনা বলো। মোহনবাগান সাপোর্টার ফ্রম বার্থ, জন্ম থেকে সবুজ বেরু। তো সেক্ষেত্রে ছেলেবেলায় মাঠে যেতাম, আমার পাড়ার সব লোকেরা। তালতলাটা কি মোহনবাগান কবলিত এলাকা? হ্যাঁ, তালতলা, হাওড়া, বউবাজার সব মোহনবাগান। তো সেক্ষেত্রে যেতাম, মানে আমার পাড়ার যারা ছিল, শৈলদা, অশোকদা, আমার দাদা, কালা দাদু, আমার দাদু মানে মায়ের বাবা, এরা ছিল আমার লোক যারা আমাকে মাঠে নিয়ে যেত। আচ্ছা, মাঠে যারা নিয়ে যেত, মানে কার্ড তো একটা, আমি তো এইটুকু মাউন্টেন পুলিশ, চারদিকে ভিড়ে ভিড়, হাতটা ধরে এইটা নিয়ে, মানে ওই ঢুকলো, মানে আমিও পাঁচ মিনিটে তলা দিয়ে করে ঢুকে গেল, তলা ঢুকে। তারপরে মাঠে গিয়ে ওই সব খেলা, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলি, সুব্রত ভট্টাচার্য, পমটন দত্ত, দিলীপ পালি, প্রশান্ত ব্যানার্জি, সুমিত মুখার্জি, তারপরে বিকাশ পাজি, কিষান উদ্দিন, কত নাম বলবো, মানে নাম বলতে শেষ করা যাবে না। মনোজিৎ দাস থেকে আরম্ভ করে সন্দীপ মুন্সি, দূর থেকে দেখতাম, স্বপ্নের সব মানুষ। এই মানুষগুলোকে পরে যখন কাজ করতে গিয়ে আর্টিস্ট ফোরাম থেকে খেলা হলো, মানে ওই ওদের সঙ্গে মিলেমিশে খেলা, তরুণ দেশ টপার, মনোরঞ্জন ভট্টাচার্য, আমিও তার মধ্যে খেলছি। এটা ভাবতে কিরকম অবাক লাগে না? ঢুকছে, তারা আমার পাশে বসে ভাস্কর তোমার সিরিয়াল দেখলাম, কি ভালো লাগলো, বলে বলো কি তোমার, মানে এমন ভাবে বলে আমাকে, এত ভালোবাসে তারা সবাই। এখন অতনু ভট্টাচার্য থেকে আরম্ভ করে এসে সবাই আমাকে এত ভালোবাসে, চিন্তা করা যায় না, এত ভালোবাসে। মানে এখন আমার সঙ্গে উলগানাথনের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, আমার কাছে ভাবলেই কিরম লাগে। হ্যাঁ, শিশির ঘোষ সকালে গুড মর্নিং পাঠায়। সুতরাং এগুলো অদ্ভুত, মানে কত দূরের লোক, স্বপ্নের লোক কাছে চলে এলো, কিন্তু কেউ কিন্তু ওই ম্যাজিশিয়ানটার মতো ব্যবহার করলো না। তারা কিন্তু সব এমন ব্যবহার করলো যে আমার তাদের কাছে এরম ছিল, এত বড় হয়ে গেল। গৌতম সরকার দেখতাম স্পোর্টসের জন্যই হয়, স্পোর্টসের লোকেরা না খুব ওয়ার্ম হার্টেড হয়। শামথাপা মানে বুঝতে পারছো, সেই ব্যাক ভলি করে গোল, আমরা লাফালাফি, সে বলছে কেসে হো, আর দাদা কি বলবো, মানে এটা আমার জীবনে বিরাট পাওয়া। এইসব মানুষগুলোকে কাছ থেকে পেয়েছি, এখনো পাই। অনেক নাম হয়তো বললাম না, মানে এত নাম আছে না, মানে শেষ করা যায় না, এত ভালো ভালো সব প্লেয়ার। স্বরূপ দাস টপার, খেলতে খেলতে খালি আমার টাচ করেছিল, মানে আমি তো খেলতে পারি না, মানে নেমেছি, ও তো ডিফেন্ডার, মাঠে তো একটা প্লেয়ার হয়ে যায়, বলটা রিসিভ করতে গেছি, ওটা পুশ আমি যেটা পুশ করে ছড়িয়ে দিই, বলটা নিবি। আমি 3 দিন কাচতে পারি, 5 রান। আমি দেখা হলে বলি যে তুমি তো আমি মারিনি, ভিডিওটা আছে, তুমি দেখো ওটা আমি চিমাওকে নিয়ে বলেছিলাম। চিমাওকেরই বল ব্যাট করতে এসছে, হঠাৎ করে ব্যাট করতে চাইছে, আমরা তখন বল করছি মোহনবাগান নিয়ে, তো হঠাৎ বলছে ব্যাট করবো। মানে আমরা বলটা লেগে গেছিল, সেই বলটা লেগেছিল ভেতরে ইনার থাইতে,
এত টেনশন হয়েছিল তখন পিক, এবং মোহনবাগান তখন পিক জায়গায় দাঁড়িয়ে চিমাওকেরই যদি দাঁড়িয়ে যায়, মানে আমি 1996 কথা বলছি, তো তখন কি হয়ে যাবে, মানে কালকে খেলা গোল দেবে কে, তো সেই সময় মধ্যে দিয়ে গেছি। বাট আমি তোমার সঙ্গে আমি একমত, আমি কিন্তু খেলার মাঠে মানে ফুটবলে আই ওয়াজ মোর আ ফুটবলার ইনিশিয়ালি, তারপরে ক্রিকেটার হয়েছিলাম। পাড়ায় তো তখন ফুটবলের চলটা অনেক বেশি এবং ফুটবলের ব্যাপ্তিটা অনেক বেশি, মানে বাংলা রঞ্জি ট্রফি জেতার আগে অব্দি তো পাড়ায় পাড়ায় পাগলের মতো ফুটবল খেলা হতো, ফুটবল খেলা, গলিতে ফুটবল খেলা, তাই না? এই খেলাটা চলে গেল ভাস্করদা, ফুটবলটা চলে গেল, ফুটবলটা বাঙালির হাত থেকে চলে গেল, বাঙালির হাত থেকে চলে গেল। কলকাতার বুকে তো খেলা হতো, আমি বলতে চাইছি কলকাতার বিভিন্ন পাড়ায় যে ছোট ছোট মাঠগুলো আছে, ছোট ছোট কলকাতার আমি বলছি, আমি যখন ইউনিভার্সিটি পড়ি, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি আসতাম না, সব থেকে গড়ে মাঠ চলে যেত, কোনো না কোনো মাঠে কোনো খেলা হচ্ছে, কি গ্রিয়ার মাঠ, কি কালীঘাট মাঠ, কি স্পোর্টিং ইউনিয়ন মাঠ, রাজস্থান মাঠ, তালতলা মাঠ, কোথাও না কোথাও খেলা হচ্ছে। ওই বাদাম দিয়ে বসে গাছের তলায় দেখতাম, খেলা শেষ হয়ে গেল, বাড়ি চলে যেত। কি সুন্দর টাইম পাস। মানে পাড়ায় পাড়ায় যে মাঠগুলো, সেখানেও খেলা হচ্ছিল তো, পাড়াতে এখনো হয়, ওই ফুটবল খেলতাম, হয় না এখন কেন হয়? আগে 26 জানুয়ারি 15 আগস্ট সব নেট লাগিয়ে ফুটবল খেলা হতো, আবার খেপ খেলা হতো, মানে কাকে এনেছে, ওই ছেলেটাকে নিয়ে এসছে, ওটা কি দুর্দান্ত খেলে খেপ, ওটা কি 50 টাকা পেয়েছে, বাগমারির মদন এসছে, বাগমারির মদন, চিংড়ি কাঁপিয়ে দেবো, কাঁপিয়ে দেবো, সেটা দারুণ দারুণ বিভিন্ন পাড়া পাড়া খেলা। একটা মানে একটা শহর এত ক্রীড়া বিমুখ হয়ে গেল, ফিজিক্যাল ক্রীড়া বিমুখ, টিভিতে বসে বসে দেখছে সবাই, জানিস আইপিএলও দেখছে, মাঠে লোক ভরে, কিন্তু নিজেরা আমি বলছি আগে মোহনবাগান বাটা, মোহনবাগান পুলিশ ঢুকতে পারবে না, মাঠে মারামারি হচ্ছে, হ্যাঁ মাঠে মারামারি হচ্ছে, মানে মাউন্টেড পুলিশ দিয়ে তাড়া করিয়েছে। আমি একবার তাড়া খেয়েছিলাম, শৈলদা আমি একবারই ওইদিকে নেই, টিকিট পাইনি বলে ওই র্যাম্পার্টের দিকে গিয়েছিলাম একবার, হ্যাঁ তা ওই যা তাড়া দিয়েছিল র্যাম্পার্টে ওই পুলিশ, তারপর থেকে ওই দিকে আর যাই, কিন্তু সেই নিয়ে তো মানুষ খেলা দেখেছে, উন্মাদনা খেলা, মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাস্ফটিক মাঠেও কি ভিড় হতো। এখন একটা মাঠে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া বা আইপিএল এর কোনো খেলা ছাড়া কোনো ভিড়ই হয় না, কেউ একটা কোনো ভিড় হয় না, এরকম ভিড় হয় না, সেই উন্মাদনা নেই, সেই উন্মাদনা নেই, সেই খেলোয়াড়দের জার্সি ওয়াইজ নাম মনে রাখা। ফুল হাউস দেখেছি মোহনবাগান কুমারটুলি খেলা, ফুল হাউস, মাঠ ভর্তি লোক, কলকাতা ফুটবল, কলকাতা ফুটবল বাস কলকাতা ফুটবল। হ্যাঁ, কিন্তু কলকাতা ফুটবলটাকে হঠাৎ করে বিচ্ছুরিত করে দিল তো, এই যে কল্যাণীতে খেলা হচ্ছে, ক্যালকাটা ফুটবল লিগের খেলা, ওইভাবে হয় না। যেটা তুমি বললে কলকাতা ফুটবলে যদি তুমি প্রাণটা ফিরিয়ে আনতে চাও, আমি অনেকের সঙ্গে কথাও বলেছি, এর মধ্যে আমার সঙ্গে অনেক ফুটবলারেরও ভালো সম্পর্ক, ওই মোহনবাগানের থ্রু দিয়ে হয়েছিল সেই সময়, অনেকের সঙ্গে আমার যোগাযোগ টুকটাক হয়, মানে এলাবোরেট প্লেয়ার, এবং তাদেরও আমি কথাবার্তা শুনেছি বা তাদেরকে জিজ্ঞাসাও করেছি বা ইত্যাদি। ওরা বললো যে দেখ, আমি বললাম যে দেখো কলকাতাতে আমরা তো এটার মধ্যে দিয়ে গেছি, কলকাতা মাঠে তো ওই যে বললাম এমন না যে মোহনবাগান ইস্ট বেঙ্গলে ফুল হাউস হচ্ছে, মোহনবাগান কুমারটুলি খেলা, মোহনবাগান জিতছে কিনা এটা দেখার জন্য মাঠ ভরা লোক এসছে, যে মোহনবাগান জিতছে তো 1-0 গোলে জিতছে তো, তো আছে ভাতৃসংঘ আটকে দিল কোনো খেলায়, ভাতৃসংঘ তো মারাত্মক টিম, ভাতৃসংঘ তো সবসময় মানে শামুক কাটা টিম, বাপরে বাপ, রেলওয়ে এফসি, বাপরে বাপ, হ্যাঁ রেলওয়ে এফসি, বাপ অ্যাবসলিউটলি। তো তখন তখন ওরা বললো যে দেখ কলকাতা মাঠ থেকে না খেলাটা চলে গেছে, মানে এখন সব জায়গায় বিচ্ছুরণ করে দেওয়ার ফলে না ওখানকার লোক দেখছে, না কলকাতার লোক দেখতে পাচ্ছে, এইসব হচ্ছে। আমি বললাম দেখো দুটো আছে, বিকেন্দ্রীকরণের জন্য করেছে হয়তো, কিন্তু কলকাতার লোকও তো এখানে ফুটবল খেলা হচ্ছে না। এখানে একটা আবার কি হয়, তখন অত টিভি ছিল না, এত চ্যালেঞ্জ ছিল না, ইন্টারন্যাশনাল ফুটবলটা আমাদের আওতায় ছিল না। আমি প্রথম ইন্টারন্যাশনাল ফুটবল দেখি 1978-এ, যেবারে ফাইনালে মেরিও ক্যাম্পাস জিতলো আর্জেন্টিনা, সেটা প্রথম আমি দেখি টিভিতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে ওই খেলাটা। তারপরে পাউলো রসি 82, 86 হচ্ছে রসি, 86 মারাদোনা, 82 হচ্ছে পাউলো রসি, আলতোবেলি দুটো গোল করলো, 3-1 জিতলো। তারপরে তো মারাদোনা 86 মারাদোনা চলে এলো। সেইটা যে এক্সপোজড হলো, তখন কিন্তু ফুটবলটা লোকে টিভিতে দেখতে পেলো, আগে ফুটবল খালি বাংলা ওই মাঠেই দেখতে পেতাম, আমি বলি তোমাকে, আমি কোথেকে বলছি, যখন আমাদের ওই সময় ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা টিভিতে দেখাতো,
সাদা কালো আমরা দেখতাম, কৃষাণু বল বাড়িয়েছেন বা আস্তে করে থ্রু বাড়িয়েছেন, বিকাশ চলছেন। আমরা মাঠের টিকিট পাইনি বলে বা মারামারি হবে বলে বা ঝঞ্ঝাটের ভয়, ছোট কথা বলছি, আমরা বাড়ি এই ডান দিকের বাড়ি বাঁ দিকের বাড়িতে গিয়ে দেখছি। আমাদের বাড়িতে সাদা কালো টিভি, পাশের বাড়িতে কালার টিভিতে গিয়ে দেখতে হবে। কালার টিভিতে কাতারে কাতারে লোক বসে আছে টিভির সামনে। তারা কি সবাই কর্মহীন ছিল? রোববার দিন খেলা হচ্ছে হয়তো, শনিবার দিন। এখানে একটা কথা আছে, চিত্রমালা দেখতো তো, ওটা দাদা চিত্রমালা অসাধারণ অসাধারণ। আমি বলছি খেলাগুলো তখন যে আমরা টিভিতে দেখতাম আর মাঠে দেখতাম একই রকম, ক্যামেরা এরকম ধরা আছে, এই খেলা হচ্ছে। এখন ফুটবলের ক্যামেরা মানে খেলার লাইভ কভারেজ এত হয়ে গেছে যে মাঠে গিয়ে খেলা তো উত্তেজনা। তো খেলা যদি ভালোবাসো তাহলে টিভি অনেক বেশি। তো লোক হচ্ছে ওই লজিকে তো আইপিএলটা মার চাচ্ছে না। আইপিএল বলো বা এমনি যারা মাঠে যাবার যারা যাবে, তো মাঠে না গেলে তুমি মিস করবে না এত অ্যাঙ্গেল। হ্যাঁ, অবভিয়াস, ওটা আবার টিভিতে পাবে না। দুরকম জিনিস পাওয়া, একটা এন্টারটেনমেন্ট, একটা খেলা। গোলটা কিভাবে হলো কিন্তু মাঠে বোঝা যায় না, ক্যামেরাতে পরে, আমাদের অ্যাকশন রিপ্লেতে পরে বাড়িয়ে এসে আমি টিভিতে। ক্রিকেটও তাই, ওই উন্মাদনার জন্য যাওয়া। কিন্তু ওইটাই বলছি যে হঠাৎ করে এমন নয় যে লোকে মাঠে যাচ্ছে না খেলা টিভিতে দেখাচ্ছে বলে, তাহলে আইপিএল এ যেত না। আইপিএল এ প্রচুর মানুষ যাচ্ছে, না মাঠে যাওয়ার উন্মাদনার কাছে অন্য জিনিস। হ্যাঁ, মানে সব দিক থেকে। এবং তুমি যদি দেখো বাংলার ক্রিকেট বলো ফুটবল বলো, সেখানে বাংলার বাইরের ছেলেদের অনেক বেশি ব্যাপ্তি হয়েছে। যেমন মোহনবাগান টিম, এখন আমি তো মোহনবাগান টিমকে কাছ থেকে দেখি, মানে টিভিতে কথা বলছি, আমি তো খেলাগুলো দেখি অনেক বিদেশি প্লেয়ার, অনেক ভিন রাজ্যের প্লেয়ার, বাঙালি ছেলে আছে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেই যে আগের যে ব্যাপার ছিল, যে তুমি একটু আগে বললে স্বরূপ দাস নামটা কটা লোক জানে বলো তো? তুষার রক্ষিত, স্বরূপ দাস, বাসুদেব মন্ডল, মনোজিৎ মন্ডল, তারপরে তোমার মনোজিৎ মন্ডল, তারপরে তোমার মনোজিৎ দাস, সরি মন্ডল বলছি, সত্যজিৎ, মানে মাঠটা ধরো টুটুলদা, মানে সুদীপ চ্যাটার্জি, প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, পরবর্তীকালে সত্যজিৎ, এই যে সবই তো বাঙালি। হ্যাঁ, বাঙালি বলছি না যদিও। তখন ইন্ডিয়া টিম হতো 11টা বাঙালি। ইন্ডিয়া 1984 সালে নেহরু কাপে ইন্ডিয়া চায়নার সঙ্গে 1-1 ড্র করলো, কোরিয়ার সঙ্গে 2-2 ড্র করলো, যুগোস্লাভিয়ার সঙ্গে 1 গোলে জিতলো, কি বলে পোল্যান্ডের কাছে 3-1 গোলে হারলো। আমার পুরো স্কোরটা মুখস্থ, কণ্ঠস্থ পুরো। আর্জেন্টিনার কাছে 1 গোলে হারলো, তাও সে গোজামিলের গোল, অস্কার গ্যারে। তো দ্যাট টিম, ভাস্কর গাঙ্গুলি, বিদেশ বসু, অলোক মুখার্জি, সুদীপ চ্যাটার্জি, এই তো প্রশান্ত, এরাই সব তো। কোনো ভিপি সত্যেন ছিল কিনা জানি না, আমার মনে নেই ভিপি সত্যেন ছিল কিনা, বাট ওই সেই টিমটা তো সেইখান থেকে এখন নো বাঙালি প্লেয়ার হয়ে যাওয়া। এমনকি বাঙালি একটা পজিশন অনেক বছর হোল্ড করে রেখেছে, সেটা হচ্ছে গোলটা। গোলে বাঙালি থাকে যে কোনো টিম, এখন গোলেও বাঙালি নেই। কায়েফ এসে গেছে, আমার দীপ, গুরপ্রীতের এসে গেছে, ওই বাঙালি গোলকিপার শেষ বোধহয় সংগ্রাম। ভাস্কর গাঙ্গুলি, অতনুদা তো এশিয়ান অলস্টারও খেললো, এশিয়ান অলস্টারে। তো ভাস্কর গাঙ্গুলি, অতনু ভট্টাচার্য, প্রতাপ ঘোষ, দেবাশিস মুখার্জি, তনুময় বোস, তরুণ ঘোষ, হ্যাঁ, করতে 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 নেই হয়ে গেল। বাট এনিওয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমার তোমার ওইটা খুব ভালো লাগে, তোমার কোনো রিগ্রেট নেই, এটা আমার খুব শুনে ভালো লাগলো যে তোমার কোনো রিগ্রেট নেই, সব পেয়েছি, আসলে আমি আছি। বাট নাইস টকিং টু ইউ। তোমার লাস্ট ফ্রম এ দর্শক দুটো জিনিস বলি। একটা হচ্ছে যেটা বললাম যে ইয়াং ছেলেদের, তুমি তো বললে ম্যাচ রেডি থাকতে, যে একদম তৈরি থেকো, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়তে হবে। আর তারা প্রিপারেশন কিভাবে করবে, হাউ ডু দে প্রিপেয়ার দেমসেলভস, যাদের কোনো আইডিয়া নেই যে আমি অভিনেতা হতে চাই, কিন্তু কিভাবে অভিনেতা হব। আমি যেটা করতাম, আমি এমনি থেকেই করতাম, ওই আয়নার সামনে গান চালিয়ে লিপ দিতাম, কোন একটা অ্যাক্টিং হয়তো দেখে এসেছি সেটা করলাম, একদম ঘরের মধ্যে দরজা বন্ধ করে আয়না, এরম আয়না ছিল, দুদিকে দুটো কাঁচ, সামনে একটা কাঁচ, ওইটা নিয়ে অ্যাক্টিং করতাম। আর একটা ছিল, দুটো কাঁচ আয়না ছিল, একটা বড় আয়না, একটা ছোট আয়না। এটা দিয়ে দেখা যায় যে প্রোফাইলটা কিরম আসছে। ওই কোনো মানে জাস্ট এই করতাম আর কি, মানে
এইগুলোই মানে খবরের কাগজ পড়তাম চিৎকার করে করে, তোতলা বলে একটা কথা এক্সারসাইজ করতাম জীবের, এইসবই। কিন্তু চান্স এলো, খেললাম, দেখলাম যে হ্যাঁ আমি এই 11, আমি 11 মধ্যে আছি। এইভাবে স্টার্ট ফ্রম 0, তুমি যদি 10ও করো, ইউ গেট সামথিং। ইউ ড্রিম অফ 50 and you get 10, 40 লস। এখনকার কাজের সম্পর্কে তোমার কি ধারণা? এখন যে কাজগুলো হচ্ছে, মানে ফিল্মে বলছি, বাংলা, আপনি মোটামুটি বাংলা ফিল্মের পাশে দাঁড়ান তো বলছে সবাই, বাংলা ফিল্মের কথা তো আমি দেখতে পাচ্ছি। ওয়ান হাউস থেকে এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে, তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। হ্যাঁ, দুপুর 11টার সময় বারাসাতে কোনো একটা মাল্টিপ্লেক্সে তোমার ছবি দেখাচ্ছে, ব্যাস ওই দেখতে হলে ওখানে গিয়ে দেখো। তো দ্যাট ডাজন্ট হেল্প। ছবি হচ্ছে, ছবি আসছে, চলে যাচ্ছে, ছবি আটকাচ্ছে, ভালো চলছে, সেটাকে নিয়ে উদযাপন হচ্ছে। একটা হিট করেছে মানে তার পেছনে 6খানা ছবি ঢুকে গেল, মানে ঠিক আছে, মানে বন্ধ তো হবে না, চলবে, কিন্তু আবার একটা কিছু চেঞ্জ হতে আসবে। খুব একটা ভালো কিছু নেই। এখন ওটিটি এসছে, খুব ভালো, ওটিটি খুব ভালো কাজ হচ্ছে, সিনেমাও ভালো ভালো কাজ হচ্ছে। আর মেগা সিরিয়াল তো একটা গদে চলে, একটা একটা অঙ্ক মেপে চলে, সেভাবেই চলবে, এভাবেই চলবে, এভাবেই চলছে, এভাবেই চলবে, এভাবেই চলবে। এখন অপরচুনিটি বেড়েছে, অনেক অনেক কাজ, অনেক কাজ বেড়েছে। কত মেগা হচ্ছে, মানে আমরা যখন অভিনেতা এলাম তখন 2টো চ্যানেল, ডিডি 1 আর ডিডি 2, তারপর সেখান থেকে হলো আলফা বাংলা, তারপরে হলো ইটিভি, তারপর ওগুলো আমরা দেখেছি 90s এর শেষের দিকে। তোমার যাওয়ার আগে, এখন তো যেহেতু গরম গরম আছে, সেহেতু আমরা জিজ্ঞেস করি ক্রিকেটের অ্যাঙ্গেল থেকে, এই যে ভারত ইংল্যান্ড সিরিজ হচ্ছে, এখনো 2টো টেস্ট বাকি, 4th টেস্ট আর 5th টেস্ট, তোমার কি মনে হয় এই সিরিজটার পরবর্তী আউটকাম গুলো কি হতে পারে এবং সিরিজটা কিভাবে শেষ হতে পারে রেজাল্টের অ্যাঙ্গেল থেকে? 4th টেস্ট কি হবে এখনো বলা যাচ্ছে, জানি না কি হবে। হ্যাঁ, 3rd টেস্ট অবধি একটু আহত হয়েছে প্লেয়ার গুলো, আমাদের ইন্ডিয়া কিছু প্লেয়ার আহত হয়েছে, নীতিশ রেড্ডি আহত হয়েছে, ওদিকে আকাশদীপ এবং আশদীপও নাকি আহত হয়েছে, আনসুল খাম্বোজকে নিয়ে গেছে টিমে, তো সেটা একটা নতুন পরিবর্তন। এখন তোমার কি মনে হয় বুমরা খেলবে 4th টেস্টটায়? হ্যাঁ, বুমরা তো খেলা উচিত, বুমরা তো এই ম্যাচটাই তো খেলা উচিত, এই ম্যাচটা খেলা উচিত। এটা হেরে গেলে লাস্টটা খেলে কি হবে? কি লাভ আছে? কোনো লাভ নেই। আর যেটা মেন হচ্ছে যে এইটা, যেটা লাস্টে খেলাটা 3rd টেস্টে যেটা হেরে গেল, 192 চেস করতে পারলো না। হ্যাঁ, যেটা অত সময় ছিল, মানে সময়ের কোনো শেষ ছিল না। আমি বলছি আজ থেকে 20 বছর আগে হলে এটা কিন্তু জিতে যেত, যদি টেস্ট মাইন্ড নিয়ে, টেস্টের খেলা নিয়ে যদি খেলতো। T20 মেজাজে, ওয়ানডে মেজাজে তো টেস্ট খেলা যায় না। জয়সওয়াল নেবেই মনে করলো বোধ হয় 5 ওভারের মধ্যে রান শেষ করে দেবো, 3-4 মেরে একটা বাজে মারে আউট হয়ে গেল। এগুলো তো ঠিক না, এগুলো একদমই ঠিক। ব্যাটিং মানে কনসিকুয়েন্স কি আছে জানি না, কোনো কনসিকুয়েন্স তো দেখি। বাজে ব্যাটিং বলবো না, কিন্তু বাজে ব্যাটিং না, অল গুড ব্যাটসম্যান, কিন্তু অ্যাপ্লিকেশন খুব বাজে। আর জাদেজা মনে হয় লাস্টের দিকে ড্রয়ের জন্য খেলছে, ওরকম করে ড্র হওয়া যায় না। আমার মনে হয়েছিল বেশি ওভার ডিফেন্সিভ। হ্যাঁ, অনেকগুলো মারার বল মারিনি, মারার বল যদি আমি বলছি বুমরা ওদিকে আছে, আমার 4th বলে আমি সিঙ্গেল লুক, 5th বলে সিঙ্গেল লুক, প্রথম 3টে বলতে আমি স্টপ করবো, প্রথম 3টে বলতে আমি পাটে খেলবো, দিয়ে একটা রান নিয়ে চলে যাবো ওদিকে। এটা তোমার যেমন একটা রাইট পয়েন্ট, যে প্রথম 3 বল আমি মারি না ঘাপাঘাপ, কারণ এমন অনেকগুলো ওভার হয়েছে যেখানে 2 নম্বর বলেও রান নিয়ে চলে গেছে, কিন্তু বুমরা কিন্তু 3খানা 4খানা বল খেলেছে। তাহলে বুমরা যদি সেই 3-4খানা বল খেলবেই ভাই, তাহলে তুমি রিস্ক নিচ্ছ না কেন? তাহলে তুমি এই বাউন্ডারিতে বল যাচ্ছে দাঁড়িয়ে আছো কেন? তাহলে এই যে এরকম এতগুলো 20-22টা সিঙ্গলস তুমি ছেড়ে দিলে ওই 22টা রানই হারলে। হ্যাঁ, ওই 22টা যদি 2 করে 12 হতো না, তাহলে কিন্তু অপোনেন্ট টিমের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যেত, ফুল টস বল করতো, রিস্ক নিতে হতো না, কিন্তু 12টা করতে গেলে ওই রানগুলো নেয়নি, ওগুলো নিলেই হয়ে যেত, যেগুলো বাউন্ডারিতে গেছে, ফিল্ডিং করেছে, দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ভাস্করদা, তুমি অনেকটা সময় দিলে আমাদেরকে। আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেরা আছে তারা অনেক কিছু পেলো আশা করি। যারা অনেক সময় দিকভ্রষ্ট নাবিকের মতো নিজেদের মনে হয়, তাদের একটা দিক পেলো, যেদিকে তারা মোটামুটি চ্যানেলাইজ করতে পারবে, কিছু আইডিয়াস পেলো, কিছু মানসিকতার তুমি আইডিয়া দিলে সেটাও তারা পেলো। আশা করি সবাই এর থেকে উপকৃত হবে, এবং আমরাও তোমার জীবন সম্বন্ধে অনেক কিছু জানলাম, তোমার স্পোর্টসের প্রতি এত আকর্ষণ এবং এত সেই সম্বন্ধে জ্ঞানও রয়েছে তোমার বেশ বিস্তর, ইনডেপথ, সেটাও খুব ভালো লাগার জায়গা। অনেক পুরোনো দিনের কথা হলো,
থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে যেন তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর যখন দেখা হবে তখন আরও কথা হবে। বাই, গুড নাইট।